স্টুডেন্টস, আমরা এই ক্লাসে মেইনলি দুটি ডিস্ট্রিবিউশন নিয়ে আমরা আলোচনা করব। একটা হলো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন আর একটা হলো নর্মাল ডিস্ট্রিবিউশন। ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অ্যান্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এবার ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন ডিসক্রিট টাইপেরও হতে পারে, আবার কন্টিনিউয়াস টাইপেরও হতে পারে। অ্যান্ড নর্মাল ডিস্ট্রিবিউশন ইজ এ কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তো আমরা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের কন্টিনিউয়াস কেসটা নিয়েই এই ক্লাসে আলোচনা করব। ডিসক্রিট কেসটা আপাতত আমরা এই আলোচনায় আনছি না। তাহলে দুটো কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন নিয়ে আমরা আলোচনা করছি এই ক্লাসে। জাস্ট আমি একটু মনে করিয়ে দিই, কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মানে র্যান্ডম ভেরিয়েবলটা হলো ইন কন্টিনিউয়াস নেচার। এর মানে র্যান্ডম ভেরিয়েবলটা আনকাউন্টেবল নাম্বার অফ ভ্যালুজ নিতে পারে, বা আমরা যদি সহজ বাংলায় বসি যে র্যান্ডম ভেরিয়েবলের যে ভ্যালুজগুলো আছে তার মধ্যে কোনো গ্যাপ নেই। আমরা জাস্ট সহজ বাংলায় ভাবেও এটাকে ধরতে পারি। আচ্ছা, তো আমরা এবার একে একে করে প্রথমে আমরা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনটা কনসিডার করি। ধরো এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল কানেক্টেড উইথ এন এক্স র্যান্ডম এক্সপেরিমেন্ট। আমরা অলরেডি জানি হোয়াট ইজ র্যান্ডম ভেরিয়েবল। র্যান্ডম ভেরিয়েবল হলো একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের আউটকামের সাথে আমরা যদি একটা রিয়েল নাম্বারকে অ্যাসাইন করতে পারি তাহলে ওই ধরনের ভেরিয়েবলকে বলা হয় র্যান্ডম ভেরিয়েবল। র্যান্ডম ভেরিয়েবল মানে ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দি আউটকাম অফ এ র্যান্ডম এক্সপেরিমেন্ট। ঠিক আছে, এবার এই আউটকামের সাথে সে একটা রিয়েল নাম্বারকে অ্যাসাইন করবে। কেমন এক্সাম্পল আমরা অনেকগুলো দেখেছি। আমরা যেমন র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু, যেমন আমরা ধরো একটা কয়েনকে তিনবার টস করলাম, ঠিক আছে, এবার তাহলে এটা হলো র্যান্ডম এক্সপেরিমেন্ট। এবার র্যান্ডম ভেরিয়েবল আমরা ধরলাম যে নাম্বার অফ হেড, এটাকে ধরলাম নাম্বার, মানে আউটকামের সাথে। দেখো আউটকাম কী কী হতে পারে, আউটকাম এইচটিটি হতে পারে, টিএইচটি হতে পারে, এছাড়া অনেক হতে পারে। তো তার সাথে আমরা র্যান্ডম ভেরিয়েবলকে কানেক্ট করলাম কি, র্যান্ডম ভেরিয়েবল যে আউটকাম নাম্বার অফ হেডস। তাহলে এই র্যান্ডম ভেরিয়েবলটার ভ্যালু কী কী হতে পারে, নাম্বার অফ হেডস। হয়তো তিনোটাই টেল উঠলো তাহলে নাম্বার অফ হেড 0, একটা হেড উঠতে পারে, দুটো হেড উঠতে পারে, যেহেতু টোটাল 3বার টস করেছে ম্যাক্সিমাম 3টা হেড উঠতে পারে, কাজেই এই র্যান্ডম ভেরিয়েবলটার ভ্যালু হতে পারে 0, 1, 2, 3। তো যাই হোক, এগুলো নিয়ে আগে অনেকবার ডিসকাশন হয়েছে, আমি জাস্ট আবার নতুন করে মনে করিয়ে দেওয়ার জন্য র্যান্ডম এক্সপেরিমেন্ট কি বললাম, র্যান্ডম ভেরিয়েবল কি বললাম। এবার কন্টিনিউয়াস মানে এটা আনকাউন্টেবল ভ্যালুজ যদি নেয় র্যান্ডম ভেরিয়েবলটা, তাহলে এটাকে আমরা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল বলি। আচ্ছা, এবার দেখো আমরা একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট নিই। কি র্যান্ডম এক্সপেরিমেন্ট, যে পিক আপ এ পয়েন্ট ফ্রম এন ইন্টারভেল। যে কোনো একটা ইন্টারভেল আছে, ধরো ইন্টারভেলটা ধরো এ থেকে বি, ঠিক আছে। এই ইন্টারভেলের মধ্যে বললো যে কোনো একটা পয়েন্ট নাও, এবার যে পয়েন্টটা নেব ওইটাই হলো র্যান্ডম ভেরিয়েবল। এবং এইভাবে র্যান্ডম এক্সপেরিমেন্টটা হলো পিক আপ এ পয়েন্ট ফ্রম অ্যান ইন্টারভেল, আর র্যান্ডম ভেরিয়েবল হলো কোনটা, যে পয়েন্টটা আমি সিলেক্ট করবো এটাই র্যান্ডম ভেরিয়েবল। তাহলে দেখো র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালুস কী কী হতে পারে। এই ক্ষেত্রে আমার এ বি ইন্টারভেলের মধ্যে যে কোনো ভ্যালুটাই আসতে পারে, কাজে র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালুস কী হবে, এ থেকে বি পর্যন্ত যত রিয়েল নাম্বার আছে যে কোনোটাই হতে পারে। কাজেই এই হলো র্যান্ডম ভেরিয়েবলের ডোমেইন, ঠিক আছে। এই হলো র্যান্ডম। তাহলে এখান থেকেই বুঝতে পারছি ইট ইজ এ কন্টিনিউয়াস টাইপ র্যান্ডম ভেরিয়েবল, কারণ দেখো কোনো গ্যাপ নেই। আচ্ছা, এবার আসি, তাহলে র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালুসগুলো পেয়ে গেলাম। এবার আসি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। আমরা আসি যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন তার কি হবে। এর মানে এক্স এই রেঞ্জের মধ্যে কোনো একটা ভ্যালু নেবে, তার প্রবাবিলিটি কত। এক্স এই রেঞ্জের মধ্যে, তো আমরা দেখো কমন সেন্সে বুঝতে পারছি এখানে প্রতিটার, এখানে এই রেঞ্জের মধ্যে যে কোনো ভ্যালুই উঠতে পারে, ঠিক আছে। কাজে প্রতিটার প্রবাবিলিটি সমান, প্রতিটার প্রবাবিলিটি কিন্তু সমান। এ আর বি এর মধ্যে যে কোনো পয়েন্ট ওঠার প্রবাবিলিটি সমান, ঠিক আছে। আর
এর বাইরে যদি থাকে তাহলে প্রবাবিলিটি জিরো। কাজেই এফএক্সকে আমরা ডিফাইন করতে পারি এফএক্স ইকুয়াল টু প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনটা কীভাবে, যে সমান কনস্ট্যান্ট দিলাম কখন, যদি এ এই রেঞ্জের মধ্যে থাকে, এ আর বি, এক্স যদি এ আর বির মধ্যে থাকে, আর যদি না থাকে তাহলে তো অবশ্যই জিরো, আদারওয়াইজ ভ্যালু জিরো। দিস ইজ দি probability density function PDF। কেন ডেন্সিটি? কারণ ইট ইজ এ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। তাহলে আমরা PDF পেয়ে গেলাম। এখানে যে দেখো একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যেহেতু PDF এর মানে টোটাল সামটা 1 হতে হবে, এর মানে ইন্টিগ্রেশন a to b fx dx আমার নিশ্চয়ই 1 আসতে হবে। এবার এই ক্রাইটেরিয়াটা যদি লাগাই তাহলে a to b fx এর ভ্যালু কত, k dx ইকুয়াল টু 1, এর মানে k এর ভ্যালু কত, k এর ভ্যালু কিন্তু 1/b মাইনাস a। কাজেই এই পিডিএফটাকে আমরা লিখতে পারি fx ইকুয়াল টু 1/b মাইনাস a, 0 কখন, 0 লেস দেন x লেস দেন b হলে, আদারওয়াইজ 0। এই হলো পিডিএফ অফ ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, পিডিএফ অফ ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। পিডিএফ কি দেয়, প্রবাবিলিটিগুলো দেয়, ঠিক আছে, পিডিএফ দেয় প্রবাবিলিটিগুলো। এবার দেখো এক্স কি, এক্স হলো এ থেকে বির মধ্যে আছে, এটা এ, এটা ধরো বি। এবার এফএক্স মানে ওয়াই যদি ধরি এই এক্সিস বরাবর, এফএক্স এর ভ্যালু কত, এফএক্স এর ভ্যালু হলো কনস্ট্যান্ট, কোনো চেঞ্জ হয় না, এখানে যা এখানেও তা, এখানেও তা, এখানেও তা, সব জায়গায় সেম। কাজেই এফএক্স হলো একটা কনস্ট্যান্ট, কোনো চেঞ্জ নেই, কম বেশি কিছু নেই, কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে দেখো এই ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, এবং নামই আছে এটা ইউনিফর্ম, কোনো মানে ইউনিফর্ম সব জায়গায় সমান। আচ্ছা, তাহলে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে দেখলাম যে দেখো এই মানে গ্রাফটা দেখতে কেমন হয়, এই গ্রাফটা দেখতে রেক্টাঙ্গুলারের মানে রেক্টাঙ্গেলের মতো হয়, আয়তক্ষেত্রের মতো হয়। এই জন্য ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনকে অনেক সময় রেক্টাঙ্গুলার ডিস্ট্রিবিউশনও বলে। ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনকে এই কারণে অনেক সময় রেক্টাঙ্গুলার ডিস্ট্রিবিউশনও বলে। তাহলে দেখো ডিস্ট্রিবিউশন আমরা পেয়ে গেলাম। আমি আগেও বলেছি যে ডিস্ট্রিবিউশন জানা মানে কি, র্যান্ডম ভেরিয়েবল, র্যান্ডম এক্সপেরিমেন্টটা জানা, র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালুসগুলো জানা। আমি আবারও বলছি র্যান্ডম এক্সপেরিমেন্টটা জানা, এরপরে র্যান্ডম ভেরিয়েবলটাকে কীভাবে ডিফাইন করেছি তা জানা, তার থেকে র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালুসগুলো জানা, এবং ওই ভ্যালুগুলোর করসপন্ডিং প্রবাবিলিটি জানা। এগুলো আমরা অলরেডি জেনে ফেলেছি, কাজেই দি ডিস্ট্রিবিউশন ইজ নাও ডিফাইন্ড। এবার কাজ হবে এই ডিস্ট্রিবিউশনের সাথে অ্যাসোসিয়েটেড যা যা আছে এগুলো দেখা, এবং তোমরা অলরেডি জানো এর আগেও আমরা বেশ কিছু ডিস্ট্রিবিউশন করেছি, যার মধ্যে অনেক জিনিসই আছে কমন। কমন কি, প্রায় প্রতিটা ডিস্ট্রিবিউশন আমরা মিন স্টাডি করেছি, আমরা ভেরিয়েন্স স্টাডি করেছি, মোমেন্টস স্টাডি করেছি, মোমেন্ট জেনারেটিং ফাংশন স্টাডি করেছি, ক্যারেক্টারিস্টিক ফাংশন স্টাডি করেছি, এটসেট্রা এটসেট্রা। কাজে এই ডিস্ট্রিবিউশনের জন্য এগুলো আমাদের স্টাডি করতে হবে। তো এর মধ্যে আমরা দুই একটা স্টাডি করে দেখি। ধরো মোমেন্টস, আমরা আর্থ অর্ডার রো মোমেন্ট বের করি, মানে ড্যাশওয়ালাটা, ড্যাশওয়ালা হলো আর্থ অর্ডার, মানে এক্সপেকটেশন অফ x টু দি পাওয়ার r, এর মানে ইন্টিগ্রেশন ভ্যালু ইনটু প্রবাবিলিটি dx, এগুলো আমরা জানি, ইকুয়াল টু ইন্টিগ্রেশন আচ্ছা x এর রেঞ্জটা কি এখানে দিতে পারতাম, x এর রেঞ্জ হলো a থেকে b, তাহলে a থেকে b x টু দি পাওয়ার r, fx কত 1/b মাইনাস a dx, তাহলে 1/b মাইনাস a কনস্ট্যান্ট, এটা হবে x টু দি পাওয়ার r প্লাস 1 বাই r প্লাস 1। তাহলে এরপরে a আর b এর মধ্যে যদি লিমিট বসাই তাহলে আমরা পাবো b টু দি পাওয়ার r প্লাস 1 মাইনাস a টু দি পাওয়ার r প্লাস 1। দিস ইজ দি আর্থ অর্ডার রো মোমেন্ট অফ রেক্টাঙ্গুলার বা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। তাহলে আর্থ অর্ডার রো মোমেন্ট পেয়ে গেলাম, তাহলে একটা জেনারেলাইজড মোমেন্ট পেলাম। এবার আর এর ভ্যালু 1 2 3 এগুলো বসিয়ে আমরা ফার্স্ট অর্ডার মোমেন্ট পাবো, সেকেন্ড অর্ডার রো মোমেন্ট, থার্ড অর্ডার রো মোমেন্ট এগুলো পাবো। দেখে নেই ফার্স্ট অর্ডার রো মোমেন্ট মানে মিউ 1 ড্যাশ কত হবে, আর এর ভ্যালু 1 বসাবো, 1 বসালে বি স্কোয়ার মাইনাস স্কোয়ার, তাহলে a প্লাস বি বাই 2 হবে। দেখো সিম্পল ক্যালকুলেশন।
তো আমরা জানি ফার্স্ট অর্ডার রো মোমেন্ট বা মোমেন্ট অ্যাবাউট অরিজিন এটাই হলো মিন, কাজে মিন হলো a প্লাস বি বাই 2। সিমিলারলি আমরা মিউ টু ড্যাশ বের করতে পারি। মিউ টু ড্যাশ যদি এখানে আর এর ভ্যালু কত বসাতে হবে, আর এর ভ্যালু 2 বসালে আসবে মিউ টু ড্যাশ। তো মিউ টু ড্যাশ যদি বের করি আমরা বেরোবে বি স্কোয়ার প্লাস এ বি প্লাস স্কোয়ার বাই 3, এই হবে মিউ টু ড্যাশ। এবার মিউ টু মানে ভেরিয়েন্স, ভেরিয়েন্সের কি ফর্মুলা, মিউ টু ড্যাশ মাইনাস মিউ ওয়ান ড্যাশ স্কোয়ার। তাহলে মিউ টু ড্যাশ হলো বি স্কোয়ার প্লাস এ বি বা প্লাস স্কোয়ার বাই 3 মাইনাস তার স্কোয়ার, এর মানে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার। এবার একটু যদি ক্যালকুলেশন সিম্পলিফাই করি তাহলে আলটিমেটলি বেরোবে বি মাইনাস এ হোল স্কোয়ার বাই 12। দিস ইজ দি ভেরিয়েন্স অফ ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। This is the variance of uniform distribution. তাহলে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের র মোমেন্টস, মিন, ভেরিয়েন্স এগুলো পেয়ে গেলাম। আচ্ছা, এবার আসি এমজিএফ। এমজিএফ জাস্ট মানে ভেরি সিম্পল। এমজিএফ মানে কি, এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টি এক্স, এর মানে ইন্টিগ্রেশন ভ্যালু ইন্টু প্রবাবিলিটি। প্রবাবিলিটি কত, প্রবাবিলিটি হলো 1 বাই বি মাইনাস এ ডিএক্স এ টু বি ইকুয়াল টু, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশনটা করি ভেরি সিম্পল, কি বেরোবে, ই টু দি পাওয়ার বিটি, ই টু দি পাওয়ার বিটি মাইনাস ই টু দি পাওয়ার এ টি বাই টি ইন্টু বি মাইনাস এ, টি ইন্টু বি মাইনাস এ। কাজেই দিস ইজ দি এমজিএফ অফ ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। এমজিএফ পেয়ে গেলাম। এমজিএফ যদি বের করতে পারি ক্যারেক্টারিস্টিক ফাংশনও পারবো, কারণ প্রায় খুব কাছাকাছি এমজিএফ আর ক্যারেক্টারিস্টিক ফাংশন। তো আমি ক্যারেক্টারিস্টিক ফাংশনটা আরেকভাবে প্রুফ করছি না, শুধু রেজাল্টটা লিখি। এটা হবে ই টু দি পাওয়ার আই বিটি মাইনাস ই টু দি পাওয়ার আই এটি বাই আই টি বি মাইনাস এ, এই বেরোবে ক্যারেক্টারিস্টিক ফাংশন। এরপরে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন বের করা যেতে পারে। মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন, তো মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন কি, আমরা জানি এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্স বার, তার এক্সপেকটেশনকেই বলা হয় মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন। আচ্ছা, এখানে দেখো একটা জিনিস আমি মিস করেছি বা ভুল করেছি বলতে পারো, যে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন মানে মিন অ্যাবসলিউট ডেভিয়েশন অ্যাবাউট মিন। আমি কোনো একটা ক্লাসে বলেছিলাম যে মিন অ্যাবসলিউট ডেভিয়েশনকেই মিন ডেভিয়েশন বলা, কাজেই দেয়ার শুড বি এন অ্যাবসলিউট সাইন। এর মানে তার এক্সপেকটেশন কি হবে, ইন্টিগ্রেশন ভ্যালু, ভ্যালু হলো এত ইন্টু প্রবাবিলিটি, প্রবাবিলিটি আমি একটু সংক্ষেপে লিখি, তাহলে প্রবাবিলিটি লিখে নিই ডাইরেক্ট, বি মাইনাস এ ডিএক্স এ টু বি। এক্স বার কত, এক্স বার অলরেডি আমরা কিন্তু পেয়ে গেছি, এক্স বার হলো এ প্লাস বি বাই 2 ইন্টিগ্রেশন এ টু বি, এক্স বার হলো মিন মানে এ প্লাস বি বাই 2 1 বাই বি মাইনাস এ ডিএক্স। এবার যদি এটাকে ক্যালকুলেশন করি ঠিকঠাক, রেজাল্ট বোধহয় বেরোবে বি মাইনাস এ বাই 4। এই জায়গাটা কিন্তু আমি ক্যালকুলেশনটা দেখাইনি তোমাদের, সিম্পল ইন্টিগ্রেশন হবে, তো তোমরা নিশ্চয়ই পারবে। তো আলটিমেটলি রেজাল্ট পাবো মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন হলো বি মাইনাস এ বাই 4। তাহলে দেখো আমরা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের জন্য আমরা মোটামুটি বেশ কিছু মানে স্ট্যাটিস্টিক্যাল কোয়ান্টিটি আমরা বের করে নিলাম। তো আমরা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের আর খুব একটা ডিটেলসে যাচ্ছি না, এটা একটা ছোট্ট ডিস্ট্রিবিউশন, এখান থেকে মানে খুব বেশি পরিমাণ প্রশ্ন আসার কথা না আমার ক্যালকুলেশনে। তো আমরা মোটামুটি উপর মেইন ভেরিয়েন্স, মোমেন্টস, এমজিএফ, সিএফ এগুলো দেখে নিলাম, ঠিক আছে। তো আমরা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনটা এখানে কনক্লুড করি। নেক্সট আমরা যাই, বলতে পারো তোমাদের সিলেবাসের মধ্যে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ডিস্ট্রিবিউশন সেটা হলো নর্মাল ডিস্ট্রিবিউশন। এই নর্মাল ডিস্ট্রিবিউশন এখন আমরা স্টাডি করব। তাহলে এখন আমাদের আলোচনার টপিক হবে নর্মাল ডিস্ট্রিবিউশন।
নর্মাল ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এখানে কিন্তু মানে কি বলবো, মানে এখানে তোমাদের স্টাডি মেটেরিয়াল প্রচুর, এখানে মানে অনেক কিছু আছে যেগুলো তোমাদের দেখতে হবে, কারণ নর্মাল ডিস্ট্রিবিউশনটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট ফর এক্সাম। আচ্ছা, কেন বলছি এক্সাম? বিকজ এই ডিস্ট্রিবিউশনটার প্র্যাকটিক্যাল ইউটিলিটি খুব বেশি, খুব বেশি ইউজ হয় নর্মাল ডিস্ট্রিবিউশনটা আমাদের ডেইলি লাইফে। এই জন্য যেহেতু তার ডেইলি লাইফ ইম্পর্টেন্স খুব বেশি, কাজেই এটাকে সিলেবাসের মধ্যে মানে অন্য ডিস্ট্রিবিউশনের তুলনায় এটা নর্মাল ডিস্ট্রিবিউশনকে একটা আলাদা মাত্রা মানে দেওয়া হয় বলতে পারো। ঠিক আছে, এই জন্য বলছি যে পরীক্ষার জন্য নর্মাল ডিস্ট্রিবিউশন তোমরা ইউ ক্যান এক্সপেক্ট কোয়েশনস ফ্রম নর্মাল ডিস্ট্রিবিউশন। এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট একটা ডিস্ট্রিবিউশন। আচ্ছা, তাহলে যে কোনো স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন আমাদের কি জানতে হয়, যে তার মানে র্যান্ডম ভেরিয়েবলের কি কি ভ্যালু হতে পারে এবং করসপন্ডিং প্রবাবিলিটি কি হতে পারে। যে কোনো ডিস্ট্রিবিউশন স্টাডি করতে হলে আগে এই দুটো আমাদের জানা চাই। তো নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও আমরা আগে এগুলো জেনে নিই যে হোয়াট ভ্যালুজ দি র্যান্ডম ভেরিয়েবল ক্যান টেক অ্যান্ড হোয়াট আর দি করসপন্ডিং প্রবাবিলিটিস। আচ্ছা, আচ্ছা, নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে প্রবাবিলিটি ইজ গিভেন বাই দিস ল। মানে এক কথা, নর্মাল ডিস্ট্রিবিউশনের পিডিএফ প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন হলো এখন আমি যেটা লিখব। দেখতে একটু কমপ্লিকেটেড, ভয় পাবে না, আমি মোটামুটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। তো নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা লিখছি প্রবাবিলিটি ফাংশনটা বা প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনটা। এক কথা, যে ফাংশনটা আমাদের প্রবাবিলিটিগুলো সাপ্লাই করবে। কার প্রবাবিলিটি? দ্যাট দি র্যান্ডম ভেরিয়েবল টেক দ্যাট ভ্যালু। এই ভ্যালুটা নেওয়ার যে প্রবাবিলিটি, কোন ভ্যালু আমরা লিখছি আসছি। আচ্ছা, তো প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন ফর নর্মাল ডিস্ট্রিবিউশন হবে 1/σ√2π e to the power minus half x minus mu by sigma whole square. This is the PDF for normal distribution. এবার র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালুগুলো কি হতে পারে? র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালুগুলো হবে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত যে কোনোটা। কাজেই এ নর্মাল ভেরিয়েট ক্যান টেক এনি ভ্যালুজ ফ্রম -ইনফিনিটি টু +ইনফিনিটি। এবার করসপন্ডিং টু এনি ভ্যালু প্রবাবিলিটি কত হবে? প্রবাবিলিটি উইল বি গিভেন বাই দিস। ধরো এক্স এর ভ্যালু হলো 10, তাহলে 10 নেওয়ার প্রবাবিলিটি কত? 10 নেওয়ার প্রবাবিলিটি হলো, এখানে এক্স এর ভ্যালু 10 বসিয়ে দিলেই হবে। তাহলে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনের পিডিএফ পেয়ে গেলাম। এবার যদি দেখা যায় যে একটা র্যান্ডম ভেরিয়েবল নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করছে, তার যে ডিস্ট্রিবিউশনের প্যাটার্ন, কি ডিস্ট্রিবিউশন? প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের যে প্যাটার্ন, সেটা যদি নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে, তাহলে আমরা এটাকে এইভাবে লিখি, এক্স ফলোজ নর্মাল ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এবার নর্মাল ডিস্ট্রিবিউশনের দুটো প্যারামিটার আছে। এক কথা, নর্মাল ডিস্ট্রিবিউশনকে যদি আমরা ফুললি স্টাডি করতে চাই, আমার দুটো নাম্বার জানতে হবে। ঠিক আছে, তো নর্মাল ডিস্ট্রিবিউশনের দুটো প্যারামিটার হলো, একটা হলো মিউ আর একটা হলো সিগমা। নর্মাল ডিস্ট্রিবিউশনের দুটো প্যারামিটার, একটা হলো মিউ আর একটা হলো সিগমা। তো মিউকে আমরা পরে যখন দেখবো, মিউ ইজ নাথিং বাট দি মিন অফ দি ডিস্ট্রিবিউশন। আমরা একটু পরে বের করবো এই ডিস্ট্রিবিউশনের মিন, দেখবো এটার মিন বেরোয় মিউ। সেমভাবে এই ডিস্ট্রিবিউশনের যদি আমরা ভেরিয়েন্স স্টাডি করি, তাহলে আমরা পাবো তার ভেরিয়েন্স হলো সিগমা স্কয়ার। এর মানে আমরা সিগমাকে বলতে পারি এই ডিস্ট্রিবিউশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে x যদি নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে, দেন উই ক্যান রাইট x ফলোজ নর্মাল ডিস্ট্রিবিউশন উইথ প্যারামিটার মিউ সিগমা অর প্যারামিটার মিউ সিগমা স্কয়ার। এটা লিখলেই হলো। তাহলে আমরা বুঝে গেলাম নর্মাল ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটির কি ফর্মুলা আছে। আচ্ছা, এবার দেখো, আমি একটু আগে বললাম যে
নর্মাল ডিস্ট্রিবিউশনে খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? বিকজ অফ ইটস প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। ডেইলি লাইফে নর্মাল ডিস্ট্রিবিউশনের প্রচুর প্রয়োগ আছে। কেন কেন নর্মাল ডিস্ট্রিবিউশন এত বেশি ইউজ হয়? এর কারণটা লেখার আগে আমরা এক্স আর তার করসপন্ডিং প্রবাবিলিটি আমরা একটা ইয়ের মধ্যে আঁকি। ধরো এদিকে এক্সগুলো রাখি আর এদিকে তার করসপন্ডিং প্রবাবিলিটি মানে এফএক্স রাখি। এফএক্স হলো প্রবাবিলিটি, ডেন্সিটি ফাংশন, ঠিক আছে? তাহলে এক্স এর ভ্যালুগুলো কোথেকে শুরু হচ্ছে? মাইনাস ইনফিনিটি, একবার এদিক থেকে আসবে, ঠিক আছে? মাইনাস ইনফিনিটি কোথায় তো আমরা নিজেরাও জানি না, এদিক থেকে শুরু করবে। তাহলে প্রথম পয়েন্টটা ধরো এখানে, ঠিক আছে? এক্স এর ভ্যালু আর করসপন্ডিং প্রবাবিলিটি নিলাম। সোজা কথা, এই ফাংশনটাকে আমরা প্লট করছি, একদিকে রাখছি এক্স আর একদিকে রাখছি এফ এক্স। এবার যদি এই ফাংশনটা আমরা প্লট করি, কম্পিউটারের সাহায্যে খুব তাড়াতাড়ি হবে, হাতে করতে বেশ মানে ক্যালকুলেটর নিয়ে বসতে হবে, অনেকটা পরিশ্রম হবে। আমরা যদি এটাকে প্লট করি তাহলে আমরা দেখব যে এই কার্ভটা দেখতে এমন হয়, কার্ভটা দেখতে এমন হবে, কার্ভটা দেখতে অনেকটা এমন হবে। ঠিক আছে? এটা হলো কার্ভের শেপ। একদিকে রাখলাম এফ এক্স আর একদিকে রাখলাম আমরা এক্স, তাহলে কার্ভের শেপ হবে এই টাইপের। আচ্ছা, এবার দেখো তাহলে প্রবাবিলিটিগুলো কি দেখা যাচ্ছে? প্রবাবিলিটিগুলো দেখো কম ছিল, একবার এদিকে কম ছিল, এরপরে আস্তে আস্তে এক জায়গায় এসে অনেকটা বেড়েছে, প্রবাবিলিটিগুলো আবার কমে গেছে, ঠিক আছে? এর মানে নর্মাল ডিস্ট্রিবিউশনের যে প্রবাবিলিটি কার্ভটা, এটা দেখো সিমেট্রিক্যাল। আমরা বলতে পারি নর্মাল ডিস্ট্রিবিউশনের যে কার্ভ এটা দেখতে সিমেট্রিক্যাল। কেন সিমেট্রিক্যাল? দেখো এই দিকটা আর এই দিকটা দেখতে প্রায় সেম, এজন্য সিমেট্রিক্যাল। আচ্ছা, এরপরে কি? এটা দুই দিকে দেখো ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, দুই দিকে এই কার্ভটা ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। আর কি? কার্ভটা হলো বেল শেপড, কার্ভটা দেখতে এই টাইপের, মানে মিডিলটা অনেক বড় আর তার দুই দিকে যত এগিয়ে যাব দুই দিকটা কিন্তু ক্রমশ ছোট হয়ে আসছে। আচ্ছা, এবার দেখো কেন বলছি এই নর্মাল ডিস্ট্রিবিউশনের অ্যাপ্লিকেশন, মানে এখানে কি বোঝাতে চাইছে যে ম্যাক্সিমাম যে প্রবাবিলিটিটা মিডিল জায়গায় সেন্টার্ড হয়ে আছে। দেখো এদিকে প্রবাবিলিটি অনেক কম, এদিকে প্রবাবিলিটি অনেক কম, ম্যাক্সিমাম প্রবাবিলিটিটা আছে মিডিল পজিশনে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখা যায় যে আমাদের বিভিন্ন যে ন্যাচারাল ফেনোমেনা, যেমন তুমি এটা পরীক্ষা নিলে সাধারণ যে মানে অবজারভেশন দেখা যায় যে পরীক্ষায় কম মার্কস পেয়েছে, খুব কম মার্কস পেয়েছে এমন ছাত্রের সংখ্যা খুব বেশি থাকে না। ধরো 10-এর কম পেয়েছে এমন ছাত্র খুব বেশি থাকবে না। আবার খুব বেশি পেয়েছে না 90-এর বেশি এমন ছাত্রের সংখ্যাও বেশি থাকবে না। তো ম্যাক্সিমাম ছাত্র হয় কোথায়? যারা মোটামুটি মার্কস পায়, 60 থেকে 70-এর মধ্যে বা 40 থেকে 50-এর মধ্যে। এর মানে কি ম্যাক্সিমাম ফ্রিকুয়েন্সিটা কি মিডিল পজিশনে আছে। আমরা যদি এদিকে মার্কস রাখি, এদিকে যদি এদিকটাতে মার্কস আর এদিকটাতে রাখলাম কতজন পেয়েছে, তাহলে দেখব আমরা খুব কম মার্কসের ফ্রিকুয়েন্সি কম, 4, 5, 6, 10 এগুলো কম স্টুডেন্ট পেয়েছে। আবার খুব বেশিও কম স্টুডেন্ট পেয়েছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট পেয়েছে 40 থেকে 50 বা 50 থেকে 60-এর মধ্যে। তো ওই জন্য এটা কিন্তু দেখো এটা খুব প্র্যাকটিক্যাল এক্সাম্পল যেখানে এটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে। সেমভাবে আমরা যদি ধরো হাইট অফ পারসনস, ঠিক আছে? আমরা যদি হাইটকে আমরা যদি প্লট করি, একেবারে বেটে এমন লোকের সংখ্যা খুব কম পাবে আর ভীষণ লম্বা এমন লোকের সংখ্যা খুব কম। ম্যাক্সিমাম লোকের হাইট হলো ধরো 5 ফুট থেকে ধরো 6 ফুটের মধ্যে। কাজেই মিডিল পজিশনে ম্যাক্সিমাম লোক আছে, বা বলতে পারি মিডিল পজিশনের ফ্রিকুয়েন্সি সবচেয়ে বেশি বা মিডিল পজিশনের প্রবাবিলিটি সবচেয়ে বেশি। এখানে ম্যাক্সিমাম প্রবাবিলিটি
এখানে গিয়ে জড়ো হচ্ছে। আমরা এদিকে যদি রাখি, হাইটগুলো রাখি, যে হাইট 2 ফুট 3 ফুট, দেখবে এমন লোকের সংখ্যা কম, প্রাপ্তবয়স্ক লোকের সংখ্যা কম। হাইট একবারে 6.5 ফুট 6 ফুট এমন লোকের সংখ্যাও কম। কোন সংখ্যাটা বেশি? যে হাইট 5 থেকে 6 মধ্যে আছে এমন, মানে মিডিয়াম হাইট আছে এমন লোকের সংখ্যা বেশি। কাজেই ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এখানে, মানে এখানে জড়ো হয়ে আছে। তো এই জন্য যে নর্মাল ডিস্ট্রিবিউশন আমাদের ডেইলি লাইফের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে, অঙ্গাঙ্গিভাবে। এই জন্য আমরা বলি যে নর্মাল ডিস্ট্রিবিউশনটা আমরা যাতে ভালোভাবে স্টাডি করি, কারণ এটার প্র্যাকটিক্যাল ইম্পর্টেন্স খুব বেশি। দেখবে আমাদের যে মাউস প্যাড আছে, তোমরা ল্যাপটপে দেখবে মাউস প্যাড আছে, ঠিক আছে? মাউস প্যাডের দেখবে এই মধ্যের জায়গাটা দেখবে পরিষ্কার থাকে, ঠিক আছে? এদিকে দেখবে একটু নোংরা টোংরা হয়ে আছে। কারণটা কি? কারণটা হলো এদিকে দেখবে আঙ্গুল খুব রেয়ার যায় তোমার, ঠিক আছে? একবারে এক্সট্রিমে খুব রেয়ার যায়, এখানে খুব ম্যাক্সিমাম কাজ আমরা এই যে এখানে এখানে রেখে করি, মানে মিডিল পজিশনটাতেই ম্যাক্সিমাম আমাদের আঙ্গুল থাকে। দিস ইজ অলসো এ প্যাটার্ন অফ নর্মাল ডিস্ট্রিবিউশন। এভাবে নর্মাল ডিস্ট্রিবিউশন আমাদের ডেইলি লাইফের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল দিলাম। এনিওয়ে, তো এই গেল আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশনের পিডিএফ অ্যান্ড তার কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল। আচ্ছা, এই যে এই শেপের যে কার্ভ, আমি তো হাতে এঁকেছি, তোমরা মানে হয়তো কম্পিউটারে যদি প্লট করার সুযোগ থাকে তাহলে দেখতে পারবে যে এদিকটা কখনোই, বুঝতেই পারছো, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত যাবে, ঠিক আছে? এদিকটা এইভাবে চলবে আর মিডিল পজিশনটা অনেক উঁচু থাকবে। তো এটা কি, এটা কার কার? এফএক্স এর কার, মানে এফএক্স কি? প্রবাবিলিটি। এর মানে ম্যাক্সিমাম প্রবাবিলিটি কোথায় আছে? এই জায়গাটাতে ম্যাক্সিমাম প্রবাবিলিটি আছে, ঠিক আছে? এবং যেহেতু এটা সিমেট্রিক্যাল, তাহলে মিন পজিশন কোনটা হবে? এটা হবে মিডিল পজিশনটাই হবে মিন পজিশন। মিন হবে মিডিল পজিশনটা, যেহেতু এটা সিমেট্রিক্যাল। এদিকটা যেমন এদিকটা সেম দেখতে, কাজেই মিন, এই মিডিল পজিশনটা হবে মিন। আচ্ছা আচ্ছা, এগুলো আমরা পরে আসছি, মানে মিন ঠিক কোথায় থাকবে এগুলো আমরা পরে আসছি। তো আপাতত এই গেল আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি, এই নর্মাল ডিস্ট্রিবিউশনটা কিন্তু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকে আমরা পেতে পারি আন্ডার সার্টেন কন্ডিশনস। আমরা আগে দেখেছিলাম পয়সন ডিস্ট্রিবিউশনকেও বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকে ডিরাইভ করা যায়। সেমভাবে নর্মাল ডিস্ট্রিবিউশনকেও বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকে ডিরাইভ করা যায় আন্ডার সাম কন্ডিশনস। হোয়াট আর দি কন্ডিশনস? কন্ডিশনসটা হলো n tends to infinity and neither p nor q should be very small. Neither p nor q should be very small. Should be very small. p আর q দুটোই যদি মানে খুব ছোট না হয় এবং n যদি খুব বড় হয়, দেন নর্মাল ডিস্ট্রিবিউশনের যে এফেক্টস, এটাকে আমরা পেতে পারি ফ্রম বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। আমি এখানে মানে প্রুফ দেখাচ্ছি না, পরে তোমরা দেখবে যে নর্মাল ডিস্ট্রিবিউশনকে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকে পাওয়া যায়। কাজেই যদি n টেন্ডস টু ইনফিনিটি হয় আর নাইদার পি নর কিউ যদি স্মল হয়, তাহলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন পেতে পারি। আচ্ছা, এরপরে আসি আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনের কিছু প্রপার্টিতে। আচ্ছা, কয়েকটা প্রপার্টি আমরা অলরেডি আলোচনা করেছি, যে নর্মাল ডিস্ট্রিবিউশন যে কার্ভটা, এটা বেল শেপড এবং সিমেট্রিক্যাল, ঠিক আছে? কোন লাইনের রেসপেক্টে সিমেট্রিক্যাল? এই লাইনের রেসপেক্টে সিমেট্রিক। এদিকটা দেখতে যেমন, এদিকটা ঠিক সেম তেমনি। আচ্ছা, মনে রাখবে সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন যখন হবে তখন মিন, মিডিয়ান, মোড এগুলো কোয়েনসাইড করে। দেখো মিন কি? মিন হলো এভারেজ। তাহলে
ইয়ে থেকে বোঝা যাচ্ছে যে এই পিকচার থেকেই দেখবে ক্লিয়ার যে এই অ্যাভারেজ ভ্যালুটা হবে এখানে। মিডিয়ান কি? মিডিয়ান হলো মিডল মোস্ট ভ্যালু। এখান থেকে বোঝা যাচ্ছে দেখো পিকচার থেকে যে মিডল মোস্টে আছে এটাই। মোড কি? ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ফিগার থেকে বোঝা যাচ্ছে এখানে। কাজেই এটা মিনও, এটা মোডও, এটা মিডিয়ানও। কেন এক জায়গায়? কারণ ফিগার থেকে ক্লিয়ার দি ডিস্ট্রিবিউশন ইজ সিমেট্রিক্যাল, এবং যে কোনো সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মিন, মিডিয়ান, মোড কোয়েনসাইড করে। ঠিক আছে? তাহলে নর্মাল ডিস্ট্রিবিউশন এটা আমরা আরেকটা প্রপার্টি বলতে পারি যে মিন, মিডিয়ান, মোড কোয়েনসাইড করে। আচ্ছা, 3 নাম্বার প্রপার্টিতে আমরা বলতে পারি যে যত x যত বাড়বে, এদিকে দেখো x বাড়ছে, fx তত বাড়ছে, এরপরে সে এক জায়গায় একেবারে ম্যাক্সিমাম হাইট নিল, এরপরে আবার সে কমতে শুরু করলো, তো ম্যাক্সিমাম হাইটটা কোথায় নিয়েছে? ম্যাক্সিমাম হাইটটা নিয়েছে x ইকুয়াল টু মিউতে। দিস ইজ অ্যানাদার প্রপার্টি যে x বাড়লে fxও বাড়তে থাকে, এখানে এক জায়গায় ম্যাক্সিমাম হাইট নেয়, এরপরে আবার কমতে থাকে। কোথায় ম্যাক্সিমাম হাইট নেয়? যখন x এর ভ্যালু মিউ। তখন fx এর ভ্যালু কত হয়? তাহলে বসিয়ে দিই x এর ভ্যালু মিউ, এটা তো 0 হয়ে যাবে, মানে 1/σ2 পাই, তখন হবে fx এর ভ্যালু হবে 1/σ√2 পাই। এই গেল 3 নাম্বার প্রপার্টি। 4 নাম্বার প্রপার্টি হলো, দেখো আমরা আগে স্টাডি করেছিলাম স্কিউনেস অ্যান্ড কার্টোসিস। স্কিউনেস মানে কাপটা যদি কোনো দিকে হেলে থাকে তখন আমরা ওকে বলি স্কিউড। ঠিক আছে? কার্ভটা যদি একদিকে হেলে আছে বা এদিকে হেলে আছে তাহলে বলি আমরা স্কিউড কার্ভ। এদিকে হেলে থাকলে পজিটিভলি স্কিউড, এদিকে হেলে থাকলে নেগেটিভলি স্কিউড। বা একটা কার্ভ যদি খুব লম্বা হয় তাহলে আমরা বলি এটাকে লেপ্টোকার্টিক। কার্ভটা যদি একেবারে ফ্ল্যাট হয় তাহলে আমরা বলি এটাকে প্লেটিকার্টিক। ঠিক আছে? আর কার্ভটা মিডিয়াম টাইপের হলে এটাকে বলি আমরা মেসোকার্টিক। তো নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে দেখা যায়, দেখো এটা কোনো দিকেই কিন্তু হেলেনি, এর মানে তার কার্টোসিস 0, তার স্কিউনেস 0, তার কার্টোসিসও 0। এটা না এদিকে হেলে আছে না এদিকে হেলে আছে, এটা না খুব লম্বা, এটা না খুব বেটে, কাজেই তার স্কিউনেস অ্যান্ড কার্টোসিস দুটোই তার 0। এবং সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সব ডিস্ট্রিবিউশনেরই স্কিউনেস কার্টোসিস 0 হয়। তো স্কিউনেস কার্টোসিসের কোফিসিয়েন্ট আমরা যদি তোমাদের মনে থাকে আগে দেখেছি যে গামা 1 গামা 2 দিয়ে আমরা করি, এবং যেহেতু দুটোই 0 তাহলে আমরা বলতে পারি যে গামা 1 ইজ ইকুয়াল টু 0, গামা 2 ইকুয়াল টু 0। এবার গামা 1 এসছে বিটা 1 থেকে, ঠিক আছে? কাজে বিটা 1 0, গামা 2 এসছে বিটা 2 থেকে। রিলেশন কি? বিটা 2 মাইনাস 3। কাজেই গামা 2 যেহেতু 0, বিটা 2 এর ভ্যালু 3। এই হলো স্কিউনেস অ্যান্ড কার্টোসিস অফ নর্মাল ডিস্ট্রিবিউশন। আচ্ছা, গেল 4 নাম্বার। 5 নাম্বারে আসি। 5 নাম্বার কি? যে আমরা তার মোমেন্টসগুলো বের করি। আচ্ছা, ধরো মোমেন্টস তো অনেক আছে, ফার্স্ট অর্ডার সেন্ট্রাল মোমেন্ট, সেকেন্ড অর্ডার সেন্ট্রাল মোমেন্ট, এমন অনেক কিছু আছে। আমরা ধরো সেকেন্ড অর্ডার সেন্ট্রাল মোমেন্টটা বের করি। সেন্ট্রাল মোমেন্ট মানে মোমেন্ট অ্যাবাউট মিন, মিউ2। এর মানে আমরা লিখতে পারি এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার, এটাকেই বলে মিউ2। তাহলে কত হবে? ভ্যালু এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি এফ এক্স ডিএক্স। এক্সের ভ্যালু কত? এক্সের ভ্যালু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এর মানে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স মাইনাস এক্স বার মানে মিন। আচ্ছা, মিনটা তো আমরা বের করিনি, মনে রাখবে আমি এখানে ভেরিয়েন্সটা দেখাচ্ছি। মিনটা তোমরা দেখে নিও। মিনটা বেরোবে এক্স বার বেরোবে কিন্তু মিউ। আমরা যদি বের করি এক্স বার মানে কি? এক্সপেকটেশন অফ এক্স। এবার এক্সপেকটেশন অফ এক্স যদি আমরা বের করি এটা মিউ বেরোবে। কাজেই মিন ইজ মিউ। তাহলে এক্স মাইনাস মিউ হোল স্কোয়ার এফ এক্স এর ভ্যালু কত? 1/σ√2 পাই ই টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স মাইনাস মিউ বাই সিগমা হোল স্কোয়ার ডিএক্স। এই গেল আমাদের
এটা আমরা ইন্টিগ্রাল পেয়ে গেলাম। এবার এটাকে এই ইন্টিগ্রালটা সিম্পলিফাই করতে হবে। এই ইন্টিগ্রালটাকে যদি সিম্পলিফাই করি, এটা সিম্পলিফাই করা খুব বেশি কঠিন কাজ না। আমরা সাবস্টিটিউশন মেথড ইউজ করে এটাকে সিম্পলিফাই করতে পারি। আমরা এক্স মাইনাস মিউ বাই সিগমা, এটাকে যদি একটা কিছু ধরে নিই, আমরা ধরলাম ওয়াই ধরো, তাহলে এক্স মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি হলে ওয়াই ও মাইনাস ইনফিনিটি ইনফিনিটি হবে। এক্স মাইনাস মিউ কত হবে? সিগমা ওয়াই, এর মানে সিগমা স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা হবে 1/σ√2π ই টু দি পাওয়ার মাইনাস হাফ ওয়াই স্কোয়ার। এবার ডিএক্স হবে সিগমা ডিওয়াই ইকুয়াল টু এই সিগমা ক্যান্সেল, সিগমা স্কোয়ারটা বাইরে নিতে পারি, √2π বাইরে নিতে পারি, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস হাফ ওয়াই স্কোয়ার ডিওয়াই ইকুয়াল টু সিগমা স্কোয়ার √2π। এখানে দেখো এই ইন্টিগ্র্যান্ডটা হলো ইভেন ফাংশন। কিভাবে বুঝলাম? এটাকে যদি এফ ওয়াই ধরি বা জি ওয়াই ধরি, তাহলে জি অফ মাইনাস ওয়াইও সেম হবে। এর মানে জি ওয়াই ইকুয়াল টু জি অফ মাইনাস ওয়াই। এই ধরনের ফাংশনকে বলি আমরা ইভেন ফাংশন। কাজেই এটা হলো ইভেন ফাংশন। এবার ইভেন ফাংশন হলে এই ধরনের মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি থাকলে এটা হয় 2 টাইমস 0 টু ইনফিনিটি যদি ইভেন হয়। আর যদি অড হয়, অড কখন? এফ অফ মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস এফ ওয়াই, এমন হলে এই ধরনের ইন্টিগ্রালের ভ্যালু হয় 0। তো যাই হোক, আমরা এই পেলাম ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস হাফ ওয়াই স্কোয়ার ডি ওয়াই, এই পেলাম। এবার এটাকে আমরা গামা ফাংশন ইউজ করে তাড়াতাড়ি ইন্টিগ্রেশনটা আমরা করতে পারি। গামা ফাংশন ইউজ করে তাড়াতাড়ি করতে পারি, না হলে তো ওই বাই পার্টস, ইন্টিগ্রেশন বাই পার্টস এটসেট্রা করে আমাদের দেখতে হবে। যাই হোক, আলটিমেটলি এই ইন্টিগ্রেশনটা যদি করি, আমি এখানে আর দেখাচ্ছি না, তাহলে এই পুরো জিনিসটার ভ্যালু পাবো আমরা সিগমা স্কোয়ার। এই পুরো জিনিসটার ভ্যালু পাবো সিগমা স্কোয়ার। কাজেই ভেরিয়েন্স বেরোবে সিগমা স্কোয়ার। আমি দেখো ম্যাক্সিমাম পোর্শন কিন্তু করে দিয়েছি, শুধু এই জায়গাটা আমরা করছি না। এখানে গামা ইন্টিগ্রালের যদি নলেজ থাকে তাহলে তাড়াতাড়ি হবে। গামা ইন্টিগ্রালের নলেজ থাকলে এটা তাড়াতাড়ি হবে, না হলে আমাদের বাই পার্টস মেথডে হয়তো করতে হবে। তাহলে ভেরিয়েন্স বেরিয়ে গেল ফর পয়সন ডিস্ট্রিবিউশন। আচ্ছা, তাহলে মিনটা বের করলাম না, আমি মিনের রেজাল্টটা বলে দিলাম, তোমরা মিনটা বের করবে। ভেরিয়েন্স মোটামুটি বের করলাম। আচ্ছা, এবার আসবে কি মিডিয়ান আর মোড। মিডিয়ান আর মোড অফ পয়সন ডিস্ট্রিবিউশন। আচ্ছা, মিডিয়ান মানে কি? মিডিল মোস্ট ভ্যালু, তাই তো? মিডিয়ান মানে মিডিল মোস্ট ভ্যালু। তাহলে দেখো টোটাল প্রবাবিলিটিটা কত? 1। এর মানে মিডিয়ান পর্যন্ত প্রবাবিলিটি কত হবে? হাফ হবে। মিডিয়ান পর্যন্ত যদি আমরা প্রবাবিলিটি নেই তাহলে হাফ হবে। আমরা বলতে পারি যদি ক্যাপিটাল এম মিডিয়ান হয় তাহলে মাইনাস ইনফিনিটি টু ক্যাপিটাল এম এফ এক্স ডিএক্স, ঠিক আছে, এটা হবে হাফ। বা এম টু ইনফিনিটি এফ এক্স ডিএক্স, এটাও হাফ হবে, কারণ টোটালটা হলো 1। কাজেই মিডিল পজিশন পর্যন্ত প্রবাবিলিটি হবে হাফ। এবার ধরো এটা যদি ইউজ করি, ইমপ্লাইজ এফ এক্স এর ভ্যালু বসাই মাইনাস ইনফিনিটি টু এম, এফ এক্স এর ভ্যালু 1/σ√2π ই টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স মাইনাস মিউ বাই সিগমা হোল স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু হাফ। এবার আবার আগের মতো সাবস্টিটিউশন ইউজ করে আমরা যদি এটাকে এগিয়ে নিয়ে যাই, দেন আমরা আফটার ফিউ স্টেপস আমরা পাবো এম ইকুয়াল টু মিউ। এর মানে মিডিয়ান অফ নর্মাল ডিস্ট্রিবিউশন ইজ ক্যাপিটাল এম। মিডিয়ান অফ নর্মাল ডিস্ট্রিবিউশন ইজ ক্যাপিটাল এম কি বলছি, ইজ মিউ। তাহলে মিডিয়ানও পেলাম মিউ। এবার হলো মোড।
মোড দেখো এখানে একটা কথা বলি যে আমি কিন্তু মেইনলি এই ক্লাসটা বোঝানোর চেষ্টা করছি, অঙ্ক স্টেপ বাই স্টেপ করে দিচ্ছি না, ঠিক আছে? আমি মেইনলি ফোকাস করছি টোটাল জিনিসটা বোঝানোর। হ্যাঁ, অঙ্কটা কিন্তু আমি পুরোটা করে দিচ্ছি না। তোমাদের যদি মনে হয় যে না এখান থেকে বাকিটা তোমরা পারছো না, দেন ইউ ক্যান কন্ট্যাক্ট মি বা ইউ ক্যান কমেন্টস ইন দি ভিডিও। আমি এই টোটাল ইন্টিগ্রেশনটা কিভাবে করে, এটা 2-4 মিনিটের ব্যাপার বা ম্যাক্সিমাম 5 মিনিট লাগবে, আমি এটার জন্য আলাদা একটা তোমাদের ব্যবস্থা করে দেব। আমি আপাতত এই ক্লাসগুলিতে মেইনলি কনসেপশনটা বোঝানোর চেষ্টা করছি, সো দ্যাট তোমাদের যাতে মুখস্থ করতে না হয়, ঠিক আছে? না বুঝলে কিন্তু একটাই রাস্তা থাকে, মুখস্থ করা। তো আমি চাইছি তোমরা যাতে মুখস্থ করাটা অ্যাভয়েড করতে পারো। তো স্টেপ বাই স্টেপ অঙ্ক করা আমি এই ক্লাসগুলোতে করছি না। তোমরা যদি অঙ্কগুলো মানে করতে গিয়ে যদি অসুবিধা হয়, তোমরা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে। আচ্ছা, মোড কি? মোড হলো ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, আমরা জানি। এবার ফ্রিকোয়েন্সি এখানে কোনটা দেয়? ফ্রিকোয়েন্সি বা মানে ইন আদার ওয়ার্ডস প্রবাবিলিটি। এবার প্রবাবিলিটি কোনটা দেয়? প্রবাবিলিটি হলো এফএক্স। এফএক্স কত? 1/σ√2π e⁻½ x মাইনাস মিউ বাই সিগমা হোল স্কোয়ার। এটা হলো এফএক্স। এর মানে দেখতে হবে যে তার ভ্যালু ম্যাক্সিমাম কোথায়। এবার দেখো, তাহলে চলে আসলো কনসেপ্ট অফ ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম। এর মানে ক্যালকুলাস আবার ইউজ করতে হবে। আমরা ম্যাক্সিমাম মিনিমাম করেছি ক্যালকুলাসে। এবার ক্যালকুলাস কীভাবে ম্যাক্সিমাম মিনিমাম বের করে, ক্যালকুলাস ইউজ করে আমরা ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0 ধরবো। ফার্স্ট ডেরিভেটিভ 0 ধরবো, 0 ধরে আমরা এক্সের ভ্যালুজ বের করব। এবার এক্সের এই ভ্যালুটা আমরা সেকেন্ড ডেরিভেটিভে বসাবো। সেকেন্ড ডেরিভেটিভে এক্সের এই ভ্যালুটা আমরা বসাবো, বসিয়ে দেখব যদি সেকেন্ড ডেরিভেটিভে এক্সের ভ্যালু বসানোর পরে এটা নেগেটিভ আসে, তাহলে বুঝবো এই পয়েন্টে এফএক্সের ভ্যালু ম্যাক্সিমাম। ঠিক আছে? এই হলো ম্যাক্সিমাম বের করার টেকনিক, যেটা তোমরা আগে নিশ্চয়ই করেছো ম্যাক্সিমাম মিনিমাম চ্যাপ্টারে। তাহলে এফ ড্যাশ এক্স লাগবে, তো এফ এক্স আছে, এফ ড্যাশ এক্স কত হবে? এফ ড্যাশ এক্স হবে 1/σ√2π e⁻½ x মাইনাস মিউ বাই সিগমা হোল স্কোয়ার। আচ্ছা, এটার ডেরিভেটিভগুলো এটা। এবার বাকিটার ডেরিভেটিভ হলো -12, 2 আগে আসবে, x মাইনাস মিউ বাই সিগমা। এবার এটার ভিতরে ডেরিভেটিভ হলো 1/σ। এই মোটামুটি হলো এফ এক্স, সরি এফ ড্যাশ এক্স। এবার এফ ড্যাশ এক্স যদি 0 হয়, তাহলে আমরা এখান থেকে কি পাবো? আমরা পাবো এক্স ইকুয়াল টু, দেখো এক্স ইকুয়াল টু মিউ হলে এফ ড্যাশ এক্স 0, তাহলে এক্স ইকুয়াল টু মিউ। কাজেই এফ ড্যাশ এক্স 0 কোথায়? এক্স ইকুয়াল টু মিউ হলে 0। এবার এক্স ইকুয়াল টু মিউটা যদি এফ ডাবল ড্যাশ এক্সে বসাই, এখান থেকে এফ ডাবল ড্যাশ, এটা তো হলো এফ ড্যাশ এক্স, এখন থেকে আমার এফ ডাবল ড্যাশ এক্স বের করতে হবে, করে এটা যদি বসাই দেখবো ওইটা নেগেটিভ আসে। তাহলে বুঝলাম এক্স ইকুয়াল টু মিউতে এফ এক্স এর ভ্যালু ম্যাক্সিমাম। এর মানে এক্স ইকুয়াল টু মিউ ইজ দি মোড। তাহলে আমরা মিন, মিডিয়ান, মোড তিনোটাই বের করলাম, এবং খুব ইন্টারেস্টিংলি তিনোটাই কিন্তু সমান আসছে, যেহেতু সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন। ইট ইজ কোয়াইট এক্সপেক্টেড। তিনোটাই যে সমান হবে এটা খুব এক্সপেক্টেড। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আগে আমি বলতে ভুলে গেছি, সেটা হলো টোটাল প্রবাবিলিটি আমাদের কত হয়। আচ্ছা, আমি একটা কথা আগে বলতে ভুলে গেছি যে আমাদের যে পিডিএফ পেয়েছি, পিডিএফ কি এই ক্ষেত্রে এফ এক্স ইকুয়াল টু 1/σ√2π e⁻½ x মাইনাস মিউ বাই সিগমা হোল স্কোয়ার। এক্স এর ভ্যালু হলো কত? -∞ থেকে লেস দেন x যেখানেই পিডিএফ লিখবে বা এফ এক্স লিখবে, সেখানেই কিন্তু এক্স এর রেঞ্জটা উল্লেখ করতে হবে যে কোনো ডিস্ট্রিবিউশনের জন্য। উইদাউট রেঞ্জ অফ এক্স আমাদের কিন্তু এই এফ এক্স মিনিংলেস। ঠিক আছে? তো এক্স এর রেঞ্জটা অবশ্যই উল্লেখ করবে। আচ্ছা, এবার দেখো, এবার আমরা কি জানি? টোটাল প্রবাবিলিটি মাস্ট বি 1 অ্যান্ড এফ এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0। এগুলো হলো পিডিএফ এর প্রপার্টি। তো তো এফ এক্স 0 তো আছে, এখান থেকে মোটামুটি বোঝা যাচ্ছে।
টোটাল প্রবাবিলিটি 1, এর মানে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ এক্স ডিএক্স ইকুয়াল টু 1, ঠিক আছে। এটা ইকুয়াল টু 1 মানে 1 হওয়া উচিত। এখন আমরা চেক করে আমরা দেখি যে ওয়েদার টোটাল প্রবাবিলিটি ইজ 1, তাহলে 1 বাই সিগমা রুট 2 পাই ই টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স মাইনাস মিউ বাই সিগমা হোল স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু, এটার ক্ষেত্রেও আমি মানে মোটামুটি একটু এগিয়ে দেই, পুরোটা হয়তো করব না, তোমরা বাকিটা করবে, আমি মোটামুটি একটু এগিয়ে যাচ্ছি। তাহলে 1 বাই সিগমা রুট 2 পাই মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স মাইনাস মিউ বাই সিগমা হোল স্কোয়ার ডিএক্স। এবার আমরা করি কি, এক্স মাইনাস মিউ বাই সিগমা এটাকে ওয়াই ধরে নিই, তাহলে কত হবে 1 বাই সিগমা রুট 2 পাই মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি থাকবে ই টু দি পাওয়ার মাইনাস হাফ ওয়াই স্কোয়ার ডিএক্স কত হবে সিগমা ডিওয়াই, তাহলে 1 বাই রুট ওভার 2 পাই সিগমা সিগমা ক্যান্সেল। আচ্ছা, এটা দেখো ইভেন ফাংশন হলে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি মানে 2 টাইমস 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস হাফ ওয়াই স্কোয়ার ডিওয়াই। আমরা কি করলাম, আমরা ইভেন ফাংশনের প্রপার্টিজ ইউজ করলাম। আচ্ছা, তাহলে এই হলো আমাদের ইন্টিগ্রেন্ট। এবার আমরা গামা ফাংশন যদি ইউজ করতে পারি তাহলে অঙ্কটা তাড়াতাড়ি হয়ে যাবে, যদি আমরা গামা ফাংশন ইউজ করি। তো গামা ফাংশন ইউজ করতে হলে আমরা এক কাজ করতে পারি যে ইকুয়াল টু 1 বাই রুট 2 পাই ইন্টু 2, আমরা এক কাজ করি হাফ ওয়াই স্কোয়ারকে আমরা ধরে নেই, ধরো টি ধরে নিলাম টি, তাহলে ডি ওয়াই কত হবে, আচ্ছা আমরা আগে করি, তাহলে ওয়াই কত হবে, ওয়াই হবে রুট 2 ইন্টু রুট টি, তাহলে ডি ওয়াই কত হবে, রুট 2 থাকবে, রুট টির হাফ আসবে রুট টি ডিটি, এই হবে ডি ওয়াই। এবার বসাই, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি থাকবে ই টু দি পাওয়ার মাইনাস টি, ডি ওয়াই এর জায়গায় আসবে রুট 2 1 বাই 2 ডিটি বাই রুট টি, মানে টি টু দি পাওয়ার মাইনাস হাফ ডিটি, টি টু দি পাওয়ার মাইনাস হাফ ডিটি ইকুয়াল টু, আচ্ছা এই টু কাটা, এই রুট টু কাটা, তাহলে 1 বাই রুট পাই ই টু 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টি, টি টু দি পাওয়ার মাইনাস হাফ ডিটি, এই পেলাম ইকুয়াল টু 1 বাই রুট পাই। এটা এটা কার দেখো, এটা দিস ইজ নাথিং বাট গামা মাইনাস হাফ প্লাস 1, এটা হলো, আমি গামার ডিটেলসে যাচ্ছি না, ইনফ্যাক্ট গামার ডেফিনেশন কি, গামা এন ইকুয়াল টু বা গামা আমরা আচ্ছা এনই লিখি, গামা এন ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স। তাহলে এন মাইনাস 1 থাকলে এখানে এন হয়, এর মানে এখানে এন থাকলে এখানে হবে এন প্লাস 1, তো এটাকে এন ধরে আমরা এন প্লাস 1 লিখলাম। তাহলে এটা কত, এটা হলো গামা হাফের ভ্যালু হলো রুট পাই, তো রুট পাই ক্যান্সেল, রেজাল্ট ইজ 1। কাজেই টোটাল প্রবাবিলিটি কিন্তু আমরা 1 মানে ভেরিফাই করে নিয়েছি, এটা হতেই হবে, না হওয়া মানে এটা হওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। যদি না হয় তাহলে এই পিডিএফটা ভুল আছে, যদি না হয় কোনো অঙ্কের ক্ষেত্রে না হলে পিডিএফে গন্ডগোল আছে। যাই হোক, তো আমরা টোটাল প্রবাবিলিটিটাও আচ্ছা দেখে নিলাম এই ফাঁকে। এবার আমরা মিন মিডিয়ান মোড করলাম। আচ্ছা এমজিএফ আরেকটা বড় ইম্পর্টেন্ট স্ট্যাটিস্টিক্যাল কোয়ান্টিটি, এমজিএফ দেখে নিই ফর নর্মাল ডিস্ট্রিবিউশনের এমজিএফ। তো এমজিএফ আমরা কি তার ডেফিনেশন খেয়াল করি, এমএক্সটি মানে এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টি এক্স, এর মানে ইন্টিগ্রেশন ভ্যালু ইন্টু প্রবাবিলিটি, এই হলো এমজিএফ এর ডেফিনেশন, জাস্ট ডেফিনেশন ইউজ করলাম, ঠিক আছে। এবার এগিয়ে যাব, এখন আর কিন্তু স্ট্যাটিস্টিক্সের কোনো ব্যাপার নেই, এখন হলো ইন্টিগ্রেশনটা করতে হবে আমার, ঠিক আছে। তো আমরা যাই মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ই টু দি পাওয়ার টি এক্স, এফ এক্স এর ভ্যালু 1 বাই সিগমা রুট 2 পাই ই টু দি পাওয়ার মাইনাস হাফ
x minus mu by sigma whole square dx equal to, এবার আবার একই জিনিস কিছুটা ইয়ে করতে হবে, x minus mu by sigma, এটাকে একটা কিছু ধরে নিই y ধরলাম, তাহলে আমরা এক কাজ করি 1 বাই সিগমা রুট 2 পাই কে বাইরে নিয়ে এলাম মাইনাস ইনটু ইনফিনিটি ই টু দি পাওয়ার টি ইনটু এক্স, এক্স কত মিউ প্লাস সিগমা ওয়াই, এখান থেকে দেখো এক্স হলো এত, আচ্ছা ই টু দি পাওয়ার মাইনাস হাফ ওয়াই স্কোয়ার ডি এক্স কত সিগমা ডি ওয়াই, তাহলে সিগমা সিগমা ক্যান্সেল, তাহলে 1 বাই রুট ওভার 2 পাই। আচ্ছা এখানে দেখো y এর উপরে তো ইন্টিগ্রেশন, আচ্ছা মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ই টু দি পাওয়ার সিগমা টি ওয়াই, আরেকটা আছে ই টু দি পাওয়ার মিউটি, মিউটিটা দেখো আমরা বাইরে নিয়ে আসতে পারি, ই টু দি পাওয়ার মিউটিটা বাইরে নিয়ে আসলাম, ভিতরে রইল সিগমা টি ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস হাফ ওয়াই স্কোয়ার ডি ওয়াই, e to the power minus half y square dy, আচ্ছা ইকুয়াল টু রুট ওভার 2 পাই ই টু দি পাওয়ার মিউ টি, এটাকে কি করা যায়, এটাকে আমরা মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস হাফটা কমন নেই, তাহলে ওয়াই স্কোয়ার, এদিকে থাকবে মাইনাস 2y ইন্টু সিগমা টি, আমরা মেলানোর জন্য সিগমা স্কোয়ার টি স্কোয়ার অ্যাড করে দিলাম, এবার এটাকে ব্যালেন্স করার জন্য হাফ সিগমা স্কোয়ার টি স্কোয়ার এখানে আনি ডিওয়াই যেমন ছিল এমনই, জাস্ট আমরা অসুবিধা মতো একটু মানে কি বলবো কিছুটা অনিদিক সেদিক করে নিলাম ই টু দি পাওয়ার মিউ টি, এবার এই টার্মটা মানে বাইরে নিয়ে আসতে পারি, হাফ সিগমা স্কোয়ার টি স্কোয়ার রইল কি মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস হাফ, এটা হলো ওয়াই মাইনাস সিগমা টি হোল স্কোয়ার ডি ওয়াই, ওয়াই মাইনাস সিগমা টি হোল স্কোয়ার ডি ওয়াই। এবার আবার আমরা যা আছে 1 বাই রুট 2 পাই ই টু দি পাওয়ার মিউ টি প্লাস হাফ সিগমা স্কোয়ার টি স্কোয়ার, এবার এটাকে কি করা যায় ওয়াই মাইনাস সিগমা টি, এটাকে আমরা একটা কিছু ধরতে পারি, ওয়াই মাইনাস সিগমা টিকে একটা কিছু ধরে নেই ওয়াই মাইনাস সিগমা টি, এটাকে যদি ইউ ধরি তাহলে ই টু দি পাওয়ার মাইনাস হাফ ইউ স্কোয়ার ডি ওয়াই হবে ডি ইউ মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। এবার এটাকে আবার আমরা গামা ফাংশন ইউজ করে এটাকে আমরা এটার ভ্যালু বের করতে পারি, বা এটা একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট, সত্যি কথা এটা যদি মনে রাখতে পারি খুব ভালো, তার ভ্যালু হলো রুট 2 পাই, তাহলে এটার ভ্যালু রুট 2 পাই যদি হয় রুট 2 পাই কেটে যাবে, হবে ফাইনাল আনসার ই টু দি পাওয়ার মিউ টি প্লাস হাফ সিগমা স্কোয়ার টি স্কোয়ার। দিস ইজ দি এমজিএফ অফ নর্মাল ডিস্ট্রিবিউশন, এটা হলো নর্মাল ডিস্ট্রিবিউশনের এমজিএফ মোমেন্ট জেনারেটিং ফাংশনের, মানে এটা থেকে আমরা সব মোমেন্টসগুলো পেতে পারি। তো আমরা মোমেন্ট জেনারেটিং ফাংশনের প্রুফ তো শিখবই এবং রেজাল্টটাও মুখস্থ থাকতে হবে, রেজাল্টটা মুখস্থ থাকতে হবে। কত এমজিএফ, এমজিএফ হলো ই টু দি পাওয়ার মিউ টি প্লাস হাফ সিগমা স্কোয়ার টি স্কোয়ার। হোয়াট ইজ টি? টি ইজ এ প্যারামিটার। হোয়াট ইজ মিউ? মিউ ইজ দি মিন। হোয়াট ইজ সিগমা? সিগমা ইজ দি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আচ্ছা, তাহলে আমরা এমজিএফ পেয়ে গেলাম ফর নর্মাল ডিস্ট্রিবিউশন। আচ্ছা, মোমেন্টস গুলো আমরা সেকেন্ড অর্ডার মোমেন্ট আগেই বের করেছি। আচ্ছা, এবার আমরা দেখতে পারি যে এখানে কি বের করেছিলাম, সেকেন্ড অর্ডার মোমেন্ট বের করেছিলাম। সেকেন্ড অর্ডার মোমেন্ট আগে আমরা বের করেছি। এখানে সেকেন্ড অর্ডার মোমেন্ট মানে ভেরিয়েন্স বেরিয়েছে সিগমা স্কোয়ার। আচ্ছা, নর্মাল ডিস্ট্রিবিউশন একটা ইম্পর্টেন্ট প্রপার্টি হলো যে নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কিন্তু সব অড অর্ডার মোমেন্টসগুলো কিন্তু জিরো হবে।
সব অড অর্ডার মোমেন্টস 0 হবে। এর মানে ধরো আমি ফর এক্সাম্পল জাস্ট ধরো মিউ থ্রিটা আমি একটু দেখাই। মিউ3 কত? মিউ3 হলো মানে থার্ড অর্ডার সেন্ট্রাল মোমেন্ট। তাহলে আমি যেহেতু আগে কিছু কিছু করেছি আমি ডাইরেক্ট লিখে ফেলছি। থার্ড অর্ডার সেন্ট্রাল মোমেন্ট কিভাবে ডিফাইন করি? এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্স বার হোল কিউব। এর মানে ইন্টিগ্রেশন ভ্যালু কত? এক্স মাইনাস এক্স বার মানে মিন হোল কিউব ভ্যালু ইন্টু প্রবাবিলিটি কত? এফ এক্স মানে 1/σ√2π e টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স মাইনাস মিউ হোল বাই সিগমা হোল স্কোয়ার ডিএক্স। এই হলো থার্ড অর্ডার সেন্ট্রাল মোমেন্ট ফর নর্মাল ডিস্ট্রিবিউশন। এবার এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, দেখো আমি একটু মানে স্টেপ জাম্প দিয়ে করছি। কি পাবো? 1/σ√2π মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, ঠিক আছে? তো এক্স মাইনাস মিউ বাই সিগমা, এটাকে যদি আমরা কিছু একটা ধরি, এটাকে ধরলাম ওয়াই, তাহলে এক্স মাইনাস মিউ কত হবে? সিগমা ওয়াই। এর মানে সিগমা কিউব ওয়াই কিউব এটার ভ্যালু, এটা বাইরে নিয়ে গেছি ই টু দি পাওয়ার মাইনাস হাফ, এটা হলো ওয়াই স্কোয়ার। আর ডিএক্স কত? সিগমা ডিওয়াই। আচ্ছা, এবার সিগমা সিগমা ক্যান্সেল, তাহলে আলটিমেটলি থাকলো কি? সিগমা কিউব বাই √2π মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ওয়াই কিউব ই টু দি পাওয়ার মাইনাস হাফ ওয়াই স্কোয়ার ডিওয়াই ইকুয়াল টু, এবার দেখতে হবে যে আমাদের যে ইন্টিগ্র্যান্ড যেটা আছে, দিস ইজ দি ইন্টিগ্র্যান্ড, মানে যে ফাংশনটাকে আমরা ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্র্যান্ডটা কি ইভেন বা অড এমন কোনো ফাংশন হয় কিনা দেখতে হবে। আমরা অলরেডি জানি ইভেন ফাংশন বা অড ফাংশন কি, যদি ভুলে যাই তাহলে আগের বইগুলো একটু দেখে নিও। তো আমরা এটা ইট ইজ ক্লিয়ার দ্যাট দি ইন্টিগ্র্যান্ড ইজ অ্যান অড ফাংশন অফ ওয়াই, এবং লিমিটটা কি? মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। এবার এই ভিতরেরটা যদি অড হয় তাহলে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ইন্টিগ্রালটার ভ্যালু হবে 0, হুইচ ক্যান ইজিলি বি প্রুভড। তোমরা 11-12 এগুলো প্রুভ করেছো বোধহয়। কাজে এটা 0, এর মানে টোটালটা 0, আলটিমেটলি রেজাল্ট ইজ 0। কাজেই থার্ড অর্ডার সেন্ট্রাল মোমেন্ট 0। সেম ভাবে ফিফথ অর্ডার, সেভেন্থ অর্ডার, নাইন্থ অর্ডার, 11th অর্ডার সব অড অর্ডার সেন্ট্রাল মোমেন্টসগুলো 0 হবে। অড অর্ডার সেন্ট্রাল মোমেন্টসগুলো আমাদের সবগুলো হবে 0। আচ্ছা, আর ইভেন অর্ডারগুলো কিন্তু সবগুলো থাকবে, ঠিকঠাক থাকবে। যেমন মিউ2 আমরা পেয়েছি, মিউ2 একটু আগে আমরা দেখেছিলাম, মিউ2-র ভ্যালু বেরিয়েছে মানে ভেরিয়েন্স যেটা সিগমা স্কোয়ার, ঠিক আছে? সেমভাবে আমরা মিউ4, মিউ6, মিউ8 এগুলো আমরা বের করতে পারবো। তো এই মানে ইভেন অর্ডার যে সেন্ট্রাল মোমেন্টসগুলো, এগুলো একটার সাথে আরেকটা কানেক্টেড, মানে আগেরটার সাথে পরেরটার একটা কানেকশন আছে, যে কানেকশনটার নাম তোমরা অলরেডি জানো, আমি আগের ক্লাসে বলেছি যে এটাকে বলা হয় রেকারেন্স রিলেশন। এবার নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ইভেন অর্ডার সেন্ট্রাল মোমেন্টসের যে রেকারেন্স রিলেশন, এটাকে এইভাবে লেখা যায় μ2r, মানে ইভেন অর্ডার মোমেন্ট হলো 1, 3, 5 আপ টু 2r মাইনাস 1 সিগমা টু দি পাওয়ার 2r, সিগমা টু দি পাওয়ার 2r। এক কথায় মিউ, ধরো আর এর ভ্যালু 1 বসাও, মানে মিউ2 বেরোবে কত? সিগমা স্কোয়ার, আর এর ভ্যালু 1। মিউ4 কত বেরোবে? মিউ4 বেরোবে, এর মানে আর এর ভ্যালু 2 বসাতে হবে। মিউ4 ভ্যালু বেরোবে এখান থেকে 1 ইন্টু 3 সিগমা টু দি পাওয়ার 2 ইন্টু 2, তাহলে 3 সিগমা টু দি পাওয়ার 4 বেরোবে মিউ4। সেমভাবে মিউ6, মিউ8 আমরা বের করতে পারি। সো দিস ইজ these are the moments of normal distribution. আচ্ছা, এবার আমরা যাই লিনিয়ার কম্বিনেশন অফ ইন্ডিপেন্ডেন্ট নর্মাল ভেরিয়েটস।
যেটা আমরা অন্য ডিস্ট্রিবিউশনের জন্য স্টাডি করেছিলাম। আমরা এবার স্টাডি করি ফর নর্মাল ডিস্ট্রিবিউশন। কি বলা হয়েছে যে ধরো xi গুলো নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে উইথ প্যারামিটারস মিউ আই সিগমা আই স্কোয়ার। আই এর ভ্যালু ধরো 1 to n, মানে এখানে nটা নর্মাল ভেরিয়েবল আছে বা নর্মাল ভেরিয়েট আছে, ঠিক আছে। কি ওরা প্রতিটা x1টা ফলো করে কি নর্মাল ডিস্ট্রিবিউশন প্যারামিটার মিউ 1 সিগমা 1 স্কয়ার, x2টা মিউ 2 সিগমা 2 স্কয়ার, এইভাবে nটা নর্মাল ভেরিয়েট আছে, তারা প্রতিটা আলাদা আলাদা ডিস্ট্রিবিউশন ফলো করে, কিন্তু প্রতিটাই নর্মাল, প্যারামিটারগুলো শুধু আলাদা। আচ্ছা, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট দ্যাট অল আর ইন্ডিপেন্ডেন্ট, প্রত্যেকটা ভেরিয়েট কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। এবার আমরা দেখতে চাইছি যে তাদের যে সাম, মানে x1 প্লাস x2 প্লাস xn, এই সামটা কি ফলো করবে, যার উত্তর আমরা খোঁজার চেষ্টা করেছিলাম অন্য ডিস্ট্রিবিউশনের মধ্যেও। বাইনোমিয়ালের ক্ষেত্রে ওই ধরনের প্রপার্টি স্টাডি করেছি, পয়সনের জন্য এই ধরনের প্রপার্টি আমরা স্টাডি করেছি। এবার স্টাডি করব নর্মালের জন্য। আচ্ছা, আমরা এক কাজ করি, বোঝানোর জন্য আমি দুটো নিয়ে বুঝাই, তোমরা n এর জন্য সেম হবে। তো যেহেতু x1 নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে উইথ প্যারামিটার মিউ 1 সিগমা 1 স্কয়ার, এর মানে mgf অফ x1 কত হবে, e টু দি পাওয়ার মিউ 1t প্লাস হাফ সিগমা 1 স্কয়ার টি সিগমা 1 স্কয়ার টি স্কয়ার। x2 নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে উইথ প্যারামিটার মিউ 2 সিগমা 2 স্কয়ার, এর মানে মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ x2 হবে e টু দি পাওয়ার মিউ 2 2 প্লাস হাফ সিগমা 2 স্কয়ার টি স্কয়ার। আচ্ছা, এবার আমরা দেখতে চাইছি মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ x1 প্লাস x2 কত হবে। তো যেহেতু x1 x2 ইন্ডিপেন্ডেন্ট বলা আছে, ইন্ডিপেন্ডেন্ট হলে এগুলো প্রোডাক্ট হয়ে যায়, অলরেডি আমরা জানি, আমরা মোমেন্ট জেনারেটিং ফাংশন এই চ্যাপ্টারে আমরা পড়েছি। এবার তার ভ্যালু বলা আছে e টু দি পাওয়ার মিউ 1t প্লাস হাফ সিগমা 1 স্কয়ার টি স্কয়ার, তার ভ্যালুও বলা আছে e টু দি পাওয়ার মিউ 2t প্লাস হাফ সিগমা 2 স্কয়ার টি স্কয়ার ইকুয়াল টু e টু দি পাওয়ার মিউ 1 প্লাস মিউ 2t প্লাস হাফ সিগমা 1 স্কয়ার প্লাস সিগমা 2 স্কয়ার টি স্কয়ার। তাহলে x1 প্লাস x2 এই র্যান্ডম ভেরিয়েবলের mgf আমরা পেয়ে গেছি। এবার এই mgfটা কার mgf, কোন ডিস্ট্রিবিউশনের mgf এর সাথে এটা হুবহু মিলে যায়, তো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে এটা নর্মাল ডিস্ট্রিবিউশনের mgf এর সাথে হুবহু মিলে যায়। নর্মাল ডিস্ট্রিবিউশনের mgf কি, e টু দি পাওয়ার সামথিং ইন্টু টি প্লাস হাফ ইন্টু সামথিং স্কোয়ার ইন্টু টি স্কোয়ার। তাহলে এখানে e টু দি পাওয়ার সামথিং ইন্টু টি প্লাস হাফ সামথিং স্কয়ার ইন্টু টি স্কয়ার, আমরা এটাকে এই ফর্মেই আছে। কাজেই এটা হলো বাই ইউনিকনেস থিওরেম অফ নর্মাল ডিস্ট্রিবিউশন, mgf, আমরা বলতে পারি x1 প্লাস x2 একটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে। তাহলে এই প্রশ্নের আনসার কত, এটা নর্মাল ফলো করে। তার প্যারামিটার কত, প্যারামিটার একটা হলো এটা, এর মানে মিউ 1 প্লাস মিউ 2 একটা প্যারামিটার, আর একটা প্যারামিটার কত এখানে যেটা থাকবে সিগমা 1 স্কয়ার প্লাস সিগমা 2 স্কয়ার। তাহলে আমরা বলতে পারি যে ইন্ডিপেন্ডেন্ট যদি নর্মাল ভেরিয়েট হয় তাহলে তাদের সামও নর্মাল ভেরিয়েট হবে। প্যারামিটারগুলো কি হবে, তাদের প্যারামিটারগুলোর সাম, এখানে ক্ষেত্রে মিউ 1 মিউ 2 সাম হয়েছে, এটার ক্ষেত্রে এটার সিগমা 1 স্কয়ার সিগমা 2 সাম হয়েছে। ঠিক আছে, তাহলে দুটোর জন্য আমি বললাম তোমরা ইন জেনারেল এনটা নর্মাল ভেরিয়েটের জন্য একই টেকনিকে তোমরা মানে প্রমাণ করতে পারবে। তো এটা গেল কি, এটা গেল যে লিনিয়ার কম্বিনেশন অফ ইন্ডিপেন্ডেন্ট নর্মাল ভেরিয়েটস ইজ অলসো এ নর্মাল ভেরিয়েট। আচ্ছা, এবার আমরা বের করতে পারি মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন, এর মানে এক্সপেকটেশন অফ মডুলাস ভ্যালু অফ x মাইনাস x বার মানে মিউ, তার এক্সপেকটেশন, এর মানে ভ্যালু ইন্টিগ্রেশন ভ্যালু ইনটু
প্রবাবিলিটি মানে 1 বাই সিগমা রুট 2 পাই x মাইনাস মিউ বাই সিগমা হোল স্কয়ার dx। আচ্ছা, এই ধরনের ইন্টিগ্রেশন বেশ কয়েকবার করেছি, এখন আমি আর এটাকে করছি না। আগের টেকনিকে যদি তোমরা এগিয়ে যাও দেন আমরা এই মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন আমরা কিন্তু বের করতে পারবো ফর নর্মাল ডিস্ট্রিবিউশন। রেজাল্টটা সম্ভবত এই টাইপের আসবে, রুট ওভার 2 বাই পাই ইন্টু সিগমা, এই রেজাল্ট আসার কথা। এটা হলো মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন ফর নর্মাল ডিস্ট্রিবিউশন। নর্মাল ডিস্ট্রিবিউশনের জন্য মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন। আচ্ছা, তো আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন নিয়ে অনেক কিছু আলোচনা হলো। এবার আমরা দেখি নর্মাল ডিস্ট্রিবিউশনের কিছু মানে কি বলবো, নর্মাল ডিস্ট্রিবিউশনের ইম্পর্টেন্স বলতে পারি। হোয়াট আর দি ইম্পর্টেন্স অফ নর্মাল ডিস্ট্রিবিউশন। তো আচ্ছা, নর্মাল ডিস্ট্রিবিউশনের ইম্পর্টেন্স যদি আমরা স্টাডি করতে চাই তাহলে ঘুরে ফিরে একটা কথাই আসবে, তার ফিল্ড অফ অ্যাপ্লিকেবিলিটি, যেটা আমি প্রথমেই শুরু করেছিলাম যে নর্মাল ডিস্ট্রিবিউশন খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? বিকজ ইট হ্যাজ লট অফ অ্যাপ্লিকেশনস ইন আওয়ার ডেইলি লাইফ। তো এগুলোই আমরা কিন্তু ঘুরে ফিরে নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বলবো। আমাদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে এটা খুবভাবে জড়িয়ে আছে। এক্সাম্পল হিসাবে আমরা দিয়েছিলাম যে হাইট অফ মানে সিটিজেন্স, এটাও নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে। মার্কস অবটেইন বাই স্টুডেন্টস নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে। এরপরে যেমন ধরো মেজারমেন্ট এরর্স ইন এক্সপেরিমেন্ট, এটাও নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে। যেমন এরর, আমরা যদি এক্সপেরিমেন্ট করি টুকটাক এরর হয়। এবার একেবারে নেগলিজিবল এরর হয়েছে, কোনো এররই হয়নি, এই টাইপের সংখ্যা খুব কম পাবে। আবার বিশাল পরিমাণ এরর হয়েছে, রেজাল্টের একেবারে কাছে দাঁড়িয়ে আসেনি, এমনও কম পাবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় মডারেট টাইপের, মানে মিডিলে থাকে বেশি, ঠিক আছে, না কম না বেশি, এই পার্সেন্টেজটাই বেশি। আমরা যদি কোনো একটা এক্সপেরিমেন্ট করি তাহলে দেখব যে এররের যে এটা খুব কম, এররের সংখ্যাও কম থাকে, এবার খুব বেশি এররের সংখ্যাও কম থাকে। ম্যাক্সিমাম থাকে কোথায়, যে মডারেট টাইপের এরর থাকে, ঠিক আছে, না কম না বেশি। কাজে ইট অলসো ফলোজ নর্মাল ডিস্ট্রিবিউশন। তো দিজ আর দি ইম্পর্টেন্স অফ, দিজ আর দি মানে ফিল্ডস বা দিজ আর দি কেসেস হোয়ার উই ক্যান অ্যাপ্লাই নর্মাল ডিস্ট্রিবিউশন। এই জন্য নর্মাল ডিস্ট্রিবিউশন খুব ইম্পর্টেন্ট ইন আওয়ার ডেইলি লাইফ। আচ্ছা, আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি যে নর্মাল ডিস্ট্রিবিউশনকে কিন্তু কোনো বইয়ে গসিয়ান ডিস্ট্রিবিউশনও বলে, সাইড বাই সাইড নর্মাল ডিস্ট্রিবিউশনও বলে, গসিয়ান ডিস্ট্রিবিউশনও বলে। কারণটা হলো যে গস একজন ম্যাথমেটিশিয়ান, তোমরা নাম তো নিশ্চয়ই বিভিন্ন জায়গায় পেয়েছো, কার্ল ফ্রেডরিক গস। ওনার নাম অনুসারে নর্মাল ডিস্ট্রিবিউশনকে অনেক সময় গসিয়ান ডিস্ট্রিবিউশনও বলে। উনি 1777 ওনার জন্ম হয়েছিল এবং 1855 ওনার মানে ডেথ হয়েছে। এই পিরিয়ডের মধ্যে উনি ম্যাথমেটিক্সে অনেক ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন করে গেছেন এবং ওনার নামানুসারে নর্মাল ডিস্ট্রিবিউশনকে অনেক সময় গসিয়ান ডিস্ট্রিবিউশনও বলা হয়। আচ্ছা, এবার আমরা দেখি যে x ধরো একটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে উইথ প্যারামিটার মিউ অ্যান্ড সিগমা স্কয়ার। এবার আমরা করলাম কি, x এর অরিজিন আর স্কেল চেঞ্জ করলাম। কতটুক? x এর অরিজিন চেঞ্জ করলাম মিউ পরিমাণ, আর স্কেল চেঞ্জ করলাম সিগমা পরিমাণ, ঠিক আছে। x এর মিউ আর সিগমা পরিমাণ, অরিজিন আর স্কেল চেঞ্জ করলাম, মানে x মাইনাস মিউ বাই সিগমা। এবার নতুন ভেরিয়েবলটার নাম দিলাম z। এবার z এর মিন আর ভেরিয়েন্স কত হবে আমরা দেখতে ইন্টারেস্টেড। হোয়াট উইল বি দি মিন এন্ড ভেরিয়েন্স অফ z? মিন বের করি, মিন অফ z
জেড এর আমরা মিন এন্ড ভেরিয়েন্স বের করতে চাইছি। এক্স এর মিন আর ভেরিয়েন্স কত? এক্স এর মিন হবে মিউ, ভেরিয়েন্স হবে সিগমা স্কয়ার। এবার জেড এর মিন আর ভেরিয়েন্স, তো জেড এর মিন মানে কি? এক্সপেকটেশন অফ জেড। এবার এক্সপেকটেশন অফ জেড এর ভ্যালু কত? এক্স মাইনাস মিউ বাই সিগমা। এবার এক্সপেকটেশনের প্রপার্টি যদি ইউজ করি 1 বাই সিগমা বাইরে আসবে, এক্সপেকটেশন অফ এক্স মাইনাস মিউ। এবার 1 বাই সিগমা এক্সপেকটেশনের প্রপার্টি যদি আবার লাগাই, এটা আসবে এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্সপেকটেশন অফ মিউ মানে মিউ। এবার এক্সপেকটেশন অফ এক্স মানে এক্স এর মিন কত? মিউ, মানে মিউ মাইনাস মিউ মানে 0। তাহলে জেড এর মিন বেরোলো কত? জেড এর মিন হলো 0। জেড এর ভেরিয়েন্স কত? জেড এর ভেরিয়েন্স হলো ভেরিয়েন্স অফ জেড, এর মানে ভেরিয়েন্স অফ এক্স মাইনাস মিউ বাই সিগমা, এর মানে 1 বাই সিগমা স্কয়ার ভেরিয়েন্স অফ এক্স। কেন এমন লিখলাম? আমরা জানি এটা ভেরিয়েন্সের প্রপার্টি। এটা মানে এটা যেটা দিয়ে গুণ বা ভাগ হয়েছে এটা বাইরে আসলে স্কয়ার হয়ে যায়, আর অরিজিনের কোনো এফেক্ট থাকে না। তো অরিজিনের কোনো এফেক্ট নেই। এবার ভেরিয়েন্স অফ এক্স কত? ভেরিয়েন্স অফ এক্স হলো সিগমা স্কয়ার, তাহলে দুটো ক্যান্সেল হয় 1। এর মানে জেড এর মিন কত? জেড এর মিন হলো 0 আর জেড এর ভেরিয়েন্স হলো 1। এই ধরনের ভেরিয়েবলকে আমরা বলি স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েবল। কাজেই এই ক্ষেত্রে জেড হলো স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করে, তার মিন কত? 0 আর তার ভেরিয়েন্স হলো 1। তার মিন 0 আর ভেরিয়েন্স হলো 1। তো আমরা লিখি জেড ফলোজ স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন উইথ মিন 0 অ্যান্ড ভেরিয়েন্স 1। তো এটা গেল স্ট্যান্ডার্ড। তাহলে স্ট্যান্ডার্ড নরমাল যদি হয় তাহলে তার প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনটা কি হবে? এফজেড কত হবে? 1 বাই সিগমা রুট 2 পাই ই টু দি পাওয়ার মাইনাস হাফ জেড মাইনাস মিউ বাই সিগমা হোল স্কোয়ার, তাই না? জেড লাইজ বিটুইন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এর মানে 1 বাই 2 পাই ই টু দি পাওয়ার মাইনাস হাফ জেড স্কোয়ার। এটা হলো স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনের পিডিএফ বা প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। স্ট্যান্ডার্ড, কেন স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েট? এটা কারণ এটাকে আমরা এইভাবে পেয়েছি, যার মিন 0 এবং ভেরিয়েন্স 1। এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েট, এবং এটা আমাদের পরবর্তীকালে স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েট আমাদের খুব সাহায্য করে ইন অর্ডার টু সলভ প্র্যাকটিক্যাল বা ডেইলি লাইফ প্রবলেমস ইউজিং নরমাল ডিস্ট্রিবিউশন। নরমাল ডিস্ট্রিবিউশনের উপরে যে ডেইলি লাইফ প্রবলেমগুলো আছে এগুলো সলভ করার জন্য নরমাল ডিস্ট্রিবিউশন থেকে বেশি সাহায্য করে আমাদের স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন। একটি কারণটা হলো যে নরমাল ডিস্ট্রিবিউশন জানতে হলে মিন ভেরিয়েন্স জানতে হবে, ঠিক আছে? স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন তো মিন ভেরিয়েন্স অলরেডি নোন। এই জন্য স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনের অ্যাকসেপ্টেবিলিটিটা বেশি, তার যেহেতু আননোন প্যারামিটারস এখানে কম আছে, এটা দিয়ে আমরা অনেক কিছু মানে কি বলবো একটু ইজিলি করে ফেলতে পারি। তো এই জন্য স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন এগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, আমরা পরে দেখব। আচ্ছা, এবার আমরা আসি যে যেখানে স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনটা আমাদের মানে এখনই যেটা বললাম খুব কাজেও লাগবে, যে এরিয়া প্রপার্টি অফ নরমাল ডিস্ট্রিবিউশন। নরমাল ডিস্ট্রিবিউশনের এরিয়া প্রপার্টি। area property of normal distribution। আচ্ছা, নরমাল প্রবাবিলিটি কার্ভটা কেমন দেখতে? নরমাল প্রবাবিলিটি কার্ভটা হলো এই, ঠিক আছে? মিডিল পজিশনে থাকে মিন, এদিকে কত? এদিকে মাইনাস ইনফিনিটি, এদিকে ইনফিনিটি। দেখো, তোমাদের যদি অ্যাসাম্পটোটস এর নলেজ থাকে, অ্যাসাম্পটোটস কি এটা যদি তোমরা জানো, তাহলে এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছো যে নরমাল প্রবাবিলিটি কার্ভের ক্ষেত্রে এক্স অ্যাক্সিসটা হয় এই কার্ভের অ্যাসাম্পটোটস।
x axis is the asymptote to the normal curve. What is asymptote? Asymptote হলো asymptote is a straight line which touches the curve at infinity. এটা হলো simple definition. এক কথা, যত এগিয়ে যাবে এই কার্ভ আর এই লাইনের মধ্যে ডিস্টেন্স তত কমতে থাকবে, কিন্তু কখনোই ওরা টাচ করবে না। বা এদিকে গেলেও, যে এদিকে যত যাব কার্ভ আর এই লাইনের মধ্যে ডিস্টেন্স কমতে থাকবে, কিন্তু কখনোই টাচ করবে না। এই ধরনের লাইনকে ওই কার্ভের অ্যাসিম্পটোট বলা হয়। কাজেই এই ছবি থেকে অনেকটা ক্লিয়ার যে এক্স অ্যাক্সিস ইজ দি অ্যাসিম্পটোট টু দি নর্মাল কার্ভ। এবার আমরা দেখছি এরিয়া প্রপার্টি। আচ্ছা, এরিয়া প্রপার্টিতে দেখো, যদিও এক্স এর মানে ডোমেইন বা এক্স এর বিস্তৃতি হলো -ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত, কিন্তু দেখো এই শেপটা বা এই শেপের কারণে তার ম্যাক্সিমাম প্রবাবিলিটি কিন্তু এই জায়গার মধ্যে সীমাবদ্ধ, তাই না? এই জায়গার পরে তো প্রবাবিলিটি একেবারেই কম, এগুলো একেবারে বা এইগুলো, কাজে ম্যাক্সিমাম প্রবাবিলিটি তার এই জায়গার মধ্যেই আছে। আচ্ছা, এটা হলো মিউ, ঠিক আছে। এদিকে ধরো এই জায়গাটা ধরো সিগমা, ঠিক আছে, এই জায়গাটা সিগমা, তাহলে এটা কত? এটা হলো মিউ প্লাস সিগমা, এটা হলো মিউ মাইনাস সিগমা। এই ডিস্টেন্সটা যদি সিগমা হয়, এবার দেখা গেছে দেখো যে মিউ মাইনাস সিগমা থেকে মিউ প্লাস সিগমা এতটুকের মধ্যেই তার টোটাল প্রবাবিলিটি কত? 1, কিন্তু শুধু অতটুক জায়গার ভিতরে প্রবাবিলিটি আছে 0.6826। দেখো, জাস্ট অতটুক পোর্শন, এদিক পুরোটা ছেড়ে দিলাম, এদিক পুরোটা ছেড়ে দিলাম, তবুও টোটাল প্রবাবিলিটির অতটুক কিন্তু এই জায়গার মধ্যেই আছে। সিমিলারলি এটা যদি আরেকটু বেশি নেই, ধরো নিলাম প্রবাবিলিটি অফ মিউ মাইনাস 3 সিগমা থেকে মিউ প্লাস 3 সিগমা পর্যন্ত এক্স থাকবে, তার প্রবাবিলিটি কত? তার প্রবাবিলিটি দেখা যায় 0.9973। ধরো এটা হলো 3 সিগমা, জাস্ট বোঝানোর জন্য বলছি, এতটুকের মধ্যে 99, এর মানে কি টোটাল প্রবাবিলিটির মানে লায়ন্স শেয়ার শুধু এতটুকের মধ্যেই আছে, বাকি এদিক মিলিয়ে বাকিটা, এর মানে এদিকগুলো এদিকে ভেরি নেগলিজিবল, ঠিক আছে। তো এটা হলো তার এরিয়া প্রপার্টি। এর মানে এরিয়া প্রপার্টি থেকে আমরা বুঝতে পারছি যে তার যে প্রবাবিলিটি কার্ভ, এটার মিডিল পজিশনটাতেই সব প্রবাবিলিটি এখানে এসে জড়ো হয়ে আছে। এবার এই এরিয়া প্রপার্টিটা আমাদেরকে কিভাবে সাহায্য করতে পারে? আচ্ছা, এক্স যদি ধরো মিউ প্লাস সিগমা থেকে মিউ মাইনাস সিগমা হয়, এক্স যদি মিউ প্লাস সিগমা থেকে মিউ মাইনাস সিগমা পর্যন্ত হয়, তাহলে জেড এর ভ্যালু কোত্থেকে কতর মধ্যে হবে? জেড আর এক্স এর মধ্যে কি রিলেশন? জেড হলো এক্স মাইনাস মিউ বাই সিগমা। এবার এক্স এর ভ্যালু যদি এক মিউ প্লাস সিগমা হয়, তাহলে এখানে মিউ প্লাস সিগমা 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 ক্যান্সেল, তাহলে 1। এর মানে তখন জেড এর ভ্যালু আমরা বলবো 1 থেকে এদিকে -1। তো তাহলে প্রবাবিলিটি দ্যাট জেড লাইজ বিটুইন +-1 ইজ কত? 0.6826 বা 68.26%। 68.26%। Similarly, probability that z lies between -3 to +3 is কত? 99.73%। লক্ষ্য করো, 100-র মধ্যে 99-এরও বেশি, 99.5-এরও বেশি, ঠিক আছে, অতটুক প্রবাবিলিটি হলো শুধুমাত্র 3 থেকে -3-র ভিতরে আছে। আচ্ছা, তো 99 তো মানে টোটাল আমরা 95টাও আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো দেখা গেছে যে 95% প্রবাবিলিটি কার ভিতরে আছে। তো এটার আনসার হলো জেড এর ভ্যালু +-1.96 এর ভিতরে 95% প্রবাবিলিটি আছে। মানে জেড এর ভ্যালু -1.96 থেকে জেড এর ভ্যালু যদি +1.96 এর
মধ্যে থাকার প্রবাবিলিটি হলো 95%, 100-র মধ্যে 95 ভাগ। সিমিলারলি -3 থেকে 3-র মধ্যে আছে, এত 99% থাকার চান্স কত? 99% থাকার চান্স হলো প্রবাবিলিটি দ্যাট, যে টোটালটা হলো 99%, তার জন্য জেডের ভ্যালুগুলো হলো -2.58 থেকে 2.58 পর্যন্ত। 3 হলে দেখো আরও বেড়ে যায়, আরেকটু জায়গা যদি 3 মানে কি 2.5 থেকে আরেকটু জায়গা বেশি নিলাম, তাহলে প্রবাবিলিটি আরও অনেক বেড়ে যায়। আমরা 99%-এ যদি খুশি থাকি তাহলে 2.58 নিলেই চলবে। তাহলে এগুলো হলো এরিয়া প্রপার্টি অফ নর্মাল ডিস্ট্রিবিউশন অ্যাজ ওয়েল এজ স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। এবার দেখো এই 99% বা 95% বা 90%, কোনো সময় 90% হয়, এই যে মানে এই পার্সেন্টেজগুলো বা এই প্রবাবিলিটিগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলো জানলে আমরা উইথ দ্যাট অ্যাকুরেসি আমরা অঙ্কটা করতে পারবো। কোনোটার যদি আমার 99% অ্যাকুরেসি লাগে, দেন উই উইল ইউজ দিস। আমরা যদি 95% অ্যাকুরেসিতে কাজ করতে চাই, দেন উই ক্যান ইউজ দিস। তো এইভাবে এগুলো আমাদের পরে অঙ্ক করতে খুব বেশি কাজে লাগবে। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে আমরা এভাবে বের করলাম কিভাবে যে জেডের ভ্যালু এত থেকে এতর মধ্যে তার প্রবাবিলিটি 99%, বা এত থেকে এতের মধ্যে তার প্রবাবিলিটি 95%, আমরা কি করে বের করলাম? তারও টেকনিক আছে। আমরা একটা দেখি, বাকিগুলো আমরা এটা মুখস্থ করতেই হবে আমাদের। আমরা একটা জাস্ট দেখি যে প্রবাবিলিটি দ্যাট জেড লাইজ বিটুইন -1 to 1 ইজ এত। এটা কিভাবে আমরা বের করব? আচ্ছা, কি বের করব? যে প্রবাবিলিটি দ্যাট জেড লাইজ বিটুইন -1 and +1, এর মানে ইন্টিগ্রেশন -1 to +1। এবার জেড এর প্রবাবিলিটি ফাংশনটা আসবে। জেড এর প্রবাবিলিটি ফাংশন একটু আগে আমরা করেছি। জেড কি? স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েট, এর মানে σ1 মিন 0, এর মানে 1/σ√2π e⁻½ x মাইনাস মিউ বাই সিগমা হোল স্কোয়ার। সরি, জেড হবে, জেড আমরা জেড বের করছি, dz এই হবে ইকুয়াল টু 1/√2π -1 to 1 e⁻½ z² dz ইকুয়াল টু 1/√2π। এটা দেখো ইভেন ফাংশন, তাহলে 2 times 0 to 1 হবে। এগুলো ইভেন ফাংশনের প্রপার্টি। তাহলে 2 times 0 to 1 করলাম e⁻½ z² dz। এবার আমরা এই এটার ভ্যালু কি বলবো, এই ইন্টিগ্রেশনের ভ্যালু, এটা একটা ডেফিনিট ইন্টিগ্রাল, এই ইন্টিগ্রেশনের ভ্যালু আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। এই ইন্টিগ্রেশনের ভ্যালু উই ক্যান ফাইন্ড ইজিলি। আচ্ছা, এবার এই ইন্টিগ্রেশনের ভ্যালু যদি আমরা বসাই, তাহলে এই টোটাল ভ্যালুটা আসবে 0.6826, 0.6826। এই জন্যই আমরা বলি যে -1 থেকে +1 এর মধ্যে এত পার্সেন্ট প্রবাবিলিটি আছে, বা এই তার প্রবাবিলিটি হলো 0.6826। তো এখানে আমরা দেখে নিলাম যে আচ্ছা, নেক্সট আমরা করব কি, এই ধরনের স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েটের সাহায্যে যে আমরা প্রবাবিলিটি বের করি, এগুলোর সাহায্য নিয়ে আমরা কয়েকটা অঙ্ক করব। তো তার আগে আমাদের এই যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব জরুরি, যে হোয়াট ইজ নরমাল ভেরিয়েট, হোয়াট ইজ স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েট, এবার স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েটের পিডিএফ কি, স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েটের সাহায্য নিয়ে আমরা কিভাবে এই এরিয়াগুলো বের করছি।
কাজেই আমার সাজেশন হবে আমরা যতটুকু শিখলাম সেটা ভালো করে রিভাইজ করো। আমরা পরের ক্লাসে এগুলোর সাহায্য নিয়ে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনের উপরে কয়েকটা প্রবলেম সলভ করব। টিল দেন রিভাইজ দিস এগেইন অ্যান্ড এগেইন। স্টুডেন্টস, এবার আমরা কিছু প্রবলেম সলভ করি, নিউমেরিক্যাল প্রবলেম অন নর্মাল ডিস্ট্রিবিউশন। তো প্রবলেম সলভ করতে গেলে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হলো যে স্ট্যান্ডার্ড নর্মাল যে ভেরিয়েট তার ভ্যালু, যেমন গত জাস্ট আগের ক্লাসে আমরা করেছি কি, আমরা দেখেছি যে প্রবাবিলিটি দ্যাট the value of standard normal variate will lie between -2 and +2, তার ভ্যালু কত? তার ভ্যালু হলো 95.44%। ঠিক আছে, এগুলো আমরা বা ধরো প্রবাবিলিটি দ্যাট ভ্যালু অফ স্ট্যান্ডার্ড নর্মাল ভ্যালু উইল লাই বিটুইন -3 and +3, দিস ইজ ইকুয়াল টু 99.73%। এবং কিভাবে বের করেছিলাম যে স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েট মানে কি? এর মানে যে জ্যাট ফলোজ নর্মাল ডিস্ট্রিবিউশন উইথ মিন 0 অ্যান্ড ভেরিয়েন্স 1, এটা হলো স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েট। আচ্ছা, তাহলে তার পিডিএফ কত হবে? অলরেডি আমরা করেছি, জাস্ট মনে করে দেওয়ার জন্য আবার করছি। 1/σ√2π e to the power -12 z minus mu by sigma whole square, এর মানে 1/√2π e to the power -12 z square, এই হলো তার পিডিএফ। তাহলে -2 থেকে +2 মধ্যে ভ্যালুটা থাকবে, তার প্রবাবিলিটি কত হবে? প্রবাবিলিটি হবে z এর ভ্যালু -2 টু +2 fz dz, এর মানে 1/√2π -2 to +2 e to the power -12 z square dz। যেহেতু এটা ইভেন ফাংশন, এটাকে লিখতে পারি 2 টাইমস √π 0 to 2 e to the power -12 z square dz। আগের ক্লাসে ওইগুলো করেছি, আমি জাস্ট আবার দেখাচ্ছি। তো ইকুয়াল টু, এবার দেখো একটা ডেফিনিট ইন্টিগ্রাল, এটা একটা ডেফিনিট ইন্টিগ্রাল। তো এটা কিন্তু মানে এটা তার ভ্যালু বের করা যাবে। অ্যানালাইটিক্যালি হয়তো একটু অসুবিধা, আমরা নিউমেরিক্যাল বিভিন্ন মেথডস আছে, হয়তো তোমরা পরের সেমিস্টারগুলোতে পাবে, যেমন সিমসনস 1/3 রুল বা ট্রাপিজয়েডাল রুল বা যে কোনো মেথডই অ্যাপ্লাই করে এগুলোর এই ডেফিনিট ইন্টিগ্রালের ভ্যালু বের করা যাবে। এই ভ্যালুটা এখানে বসালে আমরা পেয়ে যাব দিস প্রবাবিলিটি ইজ ইকুয়াল টু যে 0.9544। তো এইভাবে এই ভ্যালুগুলো বেরিয়েছে। এখন দেখো এটা -2 থেকে +2 হওয়াতে এই রেজাল্ট, এবং তা বের করতে এটা কাজে লাগে। এখন -4 থেকে +4 হলে কত? তাহলে আবার এখানে আসবে 0 to 4 আসবে। তো তখন এই ভ্যালুটা কিভাবে আমরা পাবো? তো তার জন্য এই স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েটের একটা টেবিল আছে, বইয়ের যে কোনো বই তোমরা ফলো করো তার পিছনের দিকে টেবিল থাকার কথা। এই টেবিলে এই ভ্যালুগুলোর জন্য প্রবাবিলিটি কত হবে এখানে এই টেবিলে দেওয়া আছে। কাজেই এর জন্য আলাদা কোনো চিন্তা করার দরকার নেই, যে এগুলো মুখস্থ করারও দরকার নেই, উই ক্যান ফাইন্ড দিস ফ্রম দি টেবিল। আর পরীক্ষার সময় আইদার টেবিলটা সাপ্লাই করবে, অর তোমার যে ভ্যালুটা দরকার এই ভ্যালুটা প্রশ্নের মধ্যে ব্র্যাকেটে লিখে দেবে। কাজেই এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে এমন কোনো ইয়ে নেই, তবুও যেগুলো খুব প্রমিনেন্ট, এই 95%, 99%, এই ভ্যালুগুলো মনে থাকলে ভালো। আচ্ছা, এবার আসি আমরা একটা প্রবলেমে। কি প্রবলেম বলেছে? x is a normal variate, x is normally distributed with mean of x 12 and standard deviation 4। তাহলে আমরা লিখতে পারি x follows normal distribution, mean কত? mean বলেছে 12 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 4। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 4 আমরা এক কাজ করি, ভেরিয়েন্স হিসাবে লিখি, মানে 4 স্কোয়ার হলো ভেরিয়েন্স। ফাইন্ড দি প্রবাবিলিটি অফ দি ফলোইং, বলছে যে x গ্রেটার দেন ইকুয়াল টু 20 হবে, তার চান্স কত? x, আচ্ছা এইসব ক্ষেত্রে দেখো x আমাদেরকে খুব একটা সাহায্য করবে না, আমাদের মেইন সাহায্য করবে স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েট। ঠিক আছে, যেটা x থেকেই আমরা বের করতে পারবো, x মাইনাস মিউ বাই সিগমা, এটাকে বলে স্ট্যান্ডার্ড নর্মাল। কেন স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েট সাহায্য করবে? কারণ এই ভ্যালুগুলো কিন্তু স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েটের জন্যই তৈরি করা আছে টেবিলে।
ঠিক আছে, এক্স এর জন্য না, এগুলো তৈরি করা আছে জেড এর জন্য, যার মিন 0 ভেরিয়েন্স 1। কাজেই আমার এই ধরনের প্রবলেমে এক্স থেকে আগে আমাদের জেড এ শিফট হতে হবে, এরপরে আমরা করতে পারবো। তো এক্স যখন 20 তখন জেড এর ভ্যালু কত দেখে নিই আমরা একটু। এক্স আর জেড এর মধ্যে রিলেশন কি, জেড ইকুয়াল টু এক্স মাইনাস মিউ, মিউ হলো 12 বাই সিগমা, সিগমা হলো 4। তাহলে এক্স যখন 20 তখন জেড কত হবে, জেড হবে 20 মাইনাস 12 বাই 4, মানে 2, জেড এর ভ্যালু হলো 2। তাহলে আমার বের করতে হবে প্রবাবিলিটি এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 20, এর মানে প্রবাবিলিটি জেড গ্রেটার দেন ইকুয়াল টু 2, জেড গ্রেটার দেন ইকুয়াল টু 2। এবার দেখো একটু বুঝার আছে যে আমাদের স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েট বা নর্মাল ভেরিয়েট দুটোরই গ্রাফ কিন্তু দেখতে কি আমরা জানি বেল শেপড, সিমেট্রিক্যাল অ্যাবাউট দিস লাইন। ঠিক আছে, এখানে এক্স এর ভ্যালু কত, এখানে এক্স এর ভ্যালু মিউ, বা জেড যদি লিখি জেড এর ভ্যালু এখানে হলো 0। ঠিক আছে, আচ্ছা আমরা কি বের করছি, জেড গ্রেটার দেন, এখানে ধরো জেড এর ভ্যালু ধরো 2, এখানে জেড এর ভ্যালু 2, বা এক্স এর ভ্যালু কত এটাও আমরা বলতে পারবো ইয়েতে। এনিওয়ে এবার দেখো আমার কি বের করতে হবে, জেড গ্রেটার দেন ইকুয়াল টু, মানে জেড এদিকে আছে, জেড এদিকে আছে তার প্রবাবিলিটি বের করতে হবে। তাহলে দেখো জেড এদিকে আছে তার প্রবাবিলিটি কত, এদিকে আছে তার প্রবাবিলিটি কত, তার প্রবাবিলিটি হবে কত, টোটাল প্রবাবিলিটি হলো 1, এর মানে এদিকে থাকার প্রবাবিলিটি হলো হাফ, এদিকে থাকার প্রবাবিলিটি হলো হাফ। কাজেই আমরা লিখতে পারি যে এদিকে থাকার প্রবাবিলিটি ইকুয়াল টু হাফ মাইনাস এর ভিতরে থাকার প্রবাবিলিটি। তাহলে আমরা লিখতে পারি হাফ মাইনাস প্রবাবিলিটি দ্যাট জেড লাইজ বিটুইন 0 অ্যান্ড 2। দেখো আবার বলছি, এটা টোটালটার প্রবাবিলিটি হাফ, তাহলে এদিকে থাকার প্রবাবিলিটি ইকুয়াল টু হাফ মাইনাস এর ভিতরে থাকার প্রবাবিলিটি ইকুয়াল টু হাফ মাইনাস, এবার কি প্রবাবিলিটি দ্যাট জেড লাইজ বিটুইন 0 অ্যান্ড 2। এবার এই ভ্যালুটা তোমরা পেয়ে যাবে এই নর্মাল টেবিল থেকে, বা পরীক্ষা হলে সাপ্লাই করবে। আমরা অন্য কোনো আরেকটা ক্লাসে আমরা নর্মাল টেবিল কিভাবে দেখতে হয় আমরা দেখিয়ে দেব। তো আপাতত আমরা নর্মাল টেবিল থেকে ভ্যালুটা নিয়ে নিই, ভ্যালুটা হলো 0.4722, তাহলে এই প্রবাবিলিটিটা দাঁড়ালো 0.0228। সো দিস ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 20, 0.0228। আচ্ছা নেক্সট, এটা একটা কোয়েশন। নেক্সট একই প্রবলেমের আরেকটা কোয়েশন দিয়েছে যে ফাইন্ড প্রবাবিলিটি এক্স লেস দেন ইকুয়াল টু 20। আচ্ছা এটা তো গ্রেটার দেন ইকুয়াল টু 20 বের করেছে, একটা বলেছে যে লেস দেন ইকুয়াল টু 20, এর মানে কি, এটা খুব সোজা হবে, এটা মানে 1 মাইনাস এত হবে, গ্রেটার দেনটা এত, তাহলে লেস দেনটা হবে 1 মাইনাস এত, কারণ টোটাল প্রবাবিলিটি 1, কাজে 2 নাম্বারটা মানে অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। আচ্ছা 3 নাম্বারে যাই, 3 নাম্বারে বলেছে find the probability that x lies between 0 and 12 এর ভিতরে। তো আমরা আগেই আলোচনা করেছি যে x দিয়ে কাজ হবে না, আমার z লাগবে। তো x যদি 0 আর 12 এর ভিতরে থাকে তাহলে z কার কার ভিতরে থাকবে, z আমরা দেখে নিই। 0 হলে x এর ভ্যালু, z কত, z হলো x মাইনাস মিউ মানে 12 বাই সিগমা হলো 4, তাহলে x এর ভ্যালু 0 হলে মাইনাস 3 হলো z, x এর ভ্যালু 12 হলে z এর ভ্যালু 0, পেয়ে গেলাম। এবার যেহেতু সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন, -3 থেকে 0 পর্যন্ত যে প্রবাবিলিটি, 0 থেকে 3 পর্যন্ত সেম প্রবাবিলিটি। সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন ফিগারটা দেখলেই বুঝতে পারবে, এদিকে থাকার যে প্রবাবিলিটি এদিকে থাকার সেম প্রবাবিলিটি আসবে, তাহলে 0 থেকে 3। এবার এই ভ্যালুটা পেয়ে যাব কি আমরা স্ট্যান্ডার্ড নর্মাল যে টেবিল তা থেকে পাবো, বা পরীক্ষা হলে সাপ্লাই করা হবে। তো তার ভ্যালু দাঁড়াবে 0.49865, তো এটাও পেয়ে গেলাম। আচ্ছা নেক্সট কি বলেছে, এটা আমরা করলাম 3 নাম্বারটা। এরপরে বলেছে দেখো, বলছে প্রবাবিলিটি দ্যাট এক্স গ্রেটার দেন এক্স ড্যাশ, এটা বলেছে 0.24, তাহলে এক্স ড্যাশ বের করতে বলেছে। দেন ফাইন্ড এক্স ড্যাশ, এটা একটু মানে আগের অঙ্কগুলোর ঠিক উল্টো,
আগে এটা দিয়ে দিত, এটা বের করতে বলেছিল, প্রবাবিলিটিটা বের করো। এবার প্রবাবিলিটি দিয়েছে, বলছে কোন পয়েন্টটা বের করো। এর মানে আগের প্রবলেমগুলোর ঠিক উল্টো হলো এখানে। আচ্ছা, এক কাজ করি, আমরা আগের মতোই এগিয়ে যাই। আমরা প্রবাবিলিটি আমার বের করতে হবে দ্যাট এক্স গ্রেটার দেন এক্স ড্যাশ, এটা হলো ট্রু। এটাকে আমরা অলরেডি জানি যে এক্স নিয়ে কাজ হবে না, আমার জেড লাগবে। এক্স গ্রেটার দেন এক্স ড্যাশ হবে, আমরা ধরলাম জেড গ্রেটার দেন কত হবে, জেড গ্রেটার দেন, ধরো এক্স যখন এক্স ড্যাশ, তখন জেড কত হবে, জেড হবে এক্স ড্যাশ মাইনাস 12/4। এটাকে আমরা ধরো জেড ওয়ান দিয়ে দিলাম, তাহলে জেড গ্রেটার দেন জেড ওয়ান হলো 0.24। আচ্ছা, তাহলে কত হবে দেখো, জেড ওয়ান থেকে বড়, এর মানে জেড জিরো আর জেড ওয়ানের ভিতরে আছে, তার প্রবাবিলিটি কত হবে, আগের মতো। এই টোটালটা হলো হাফ, তাহলে এদিকেরটা যদি এত হয়, টোটালটা হবে হাফ মাইনাস এত, মানে 0.5 মাইনাস এত, মানে 0.26। এবার আবার নর্মাল টেবিল দেখতে হবে। নর্মাল টেবিলে দেখে আমরা বুঝতে পারবো যে এই যদি ভ্যালু হয়, তাহলে তার করসপন্ডিং জেড ওয়ানের ভ্যালু কত হবে, নর্মাল টেবিল থেকে আমরা বের করতে পারবো। এবং নর্মাল টেবিল থেকে আমরা দেখবো যে দিস ভ্যালু উইল বি ইকুয়াল টু 0.71। আমরা অন্য একটা ক্লাসে নর্মাল টেবিল কি করে দেখতে হয় এটা দেখিয়ে দেবো। আপাতত এগুলো আমরা মানে কি বলবো, এসিউম করে নিচ্ছি, আমরা পরে নর্মাল টেবিল কিভাবে দেখতে হয় এটাও দেখে দেবো। তাহলে জেড ওয়ানের ভ্যালু হলো এত। এবার দেখো, আমরা কিন্তু জেড ওয়ানের ভ্যালুতে ইন্টারেস্টেড না, আমরা ইন্টারেস্টেড হলো এক্স ড্যাশের ভ্যালুতে। তাহলে জেড ওয়ানের ভ্যালুটা এখানে বসিয়ে দিই, তাহলে এক্স ড্যাশ পেয়ে যাবো। তাহলে এক্স ড্যাশ কত হবে, এক্স ড্যাশ মাইনাস 12/4 হলো জেড ওয়ান, মানে 0.71। এখান থেকে আমরা এক্স ড্যাশ পাবো 14.84। 14.84, দিস ইজ দি ভ্যালু অফ এক্স ড্যাশ, দিস ইজ দি ভ্যালু অফ এক্স ড্যাশ। তো এইভাবে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনের উপরে যে প্রবলেমগুলো আছে, ইন দিস ওয়ে উই ক্যান সলভ। এই মোটামুটি গেল আমাদের আলোচনা অন নর্মাল ডিস্ট্রিবিউশন। আমরা প্রথমে দেখেছি তার পিডিএফ, এরপরে দেখেছি আমরা এই নর্মাল যে পিডিএফ তার যে কার্ভটা আমরা দেখেছি সিমেট্রিক্যাল হয়, এটা বেল শিফট হয়, এক্স মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত মানে তার রেঞ্জ। এরপরে আমরা এই ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মিন, মিডিয়ান, মোড এগুলো স্টাডি করেছি, মোমেন্ট জেনারেটিং ফাংশন স্টাডি করেছি, আমরা স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন কি এগুলো দেখেছি। এরপরে আমরা প্রপার্টি নিয়ে কিছু, তার এরিয়া প্রপার্টি নিয়ে কিছু আলোচনা করলাম। তো আপাতত এখানে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন শেষ করি। তোমরা অনেক অঙ্ক আছে, আমি অর্ধেক করে ছেড়ে দিয়েছি, তোমরা এগুলো কমপ্লিট করো। মিন, মিডিয়ান, মোড, এমজিএফ এগুলো কিন্তু পরীক্ষায় খুব বেশি আসে, কাজে এগুলো তোমাদের মানে আয়ত্তে থাকতে হবে। নেক্সট ক্লাসে আমরা দেখব কন্টিনিউয়াস যে ডিস্ট্রিবিউশন আছে এগুলোর মধ্যে আরেকটা কেস। আমরা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের মধ্যে যেটা সবচেয়ে বেশি মানে ইউজফুল, যার অ্যাপ্লিকেশন সবচেয়ে বেশি, সেটা হলো নর্মাল ডিস্ট্রিবিউশন। এটা অলরেডি আমরা করে ফেলেছি। নেক্সট আরও কিছু আছে, ফর এক্সাম্পল গামা ডিস্ট্রিবিউশন আছে, বিটা ডিস্ট্রিবিউশন আছে, এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন আছে, জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন আছে, তো কাই স্কোয়ার আছে। তো এই ডিস্ট্রিবিউশনগুলোর আমরা স্টাডি করব, তবে নর্মাল ডিস্ট্রিবিউশনের মতো এত ডিপে গিয়ে আমাদের স্টাডি হয়তো না করলেও চলবে। এগুলো আমরা মোটামুটি প্রপার্টিগুলো দেখব, মিন, মিডিয়ান, মোড এগুলো বের করব। তো টিল দেন তোমরা নর্মাল ডিস্ট্রিবিউশনের উপরে নিজেদের প্রিপারেশনটা কমপ্লিট করো।